আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টের আজকের ক্লাসে। আমরা আলোচনা করছি ট্যাক্স ডিডাকশন এট সোর্স এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিয়ে। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি চ্যাপ্টার 7 থেকে। মূলত এই চ্যাপ্টারে বলা আছে পেমেন্ট অফ ট্যাক্স বিফোর অ্যাসেসমেন্ট। এই আলোচনায় আমরা সেকশন 48 থেকে শুরু করে যে আলোচনাগুলো ছিল, আমরা আয়কর পরিপত্রের পরিশিষ্ট 9 থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম। আয়কর পরিপত্রের পরিশিষ্ট 9 থেকে আমরা সেকশন 50 যেটা স্যালারির উপর যে ট্যাক্স ডিডাকশন, এটা থেকে শুরু হয়েছিল আলোচনা এবং আমরা রিলেটেড সেকশনগুলো দেখেছিলাম। এই জায়গায় সেকশন 52 তে স্পেসিফাইড পারসনের যে ডেফিনেশনটা বলা ছিল, এই ডেফিনেশনটাও আমরা রিলেটেড সেকশনে গিয়ে আলোচনা করেছিলাম। সেকশন 52 তে স্পেসিফাইড পারসনের যে ডেফিনেশন দেয়া আছে, এই ডেফিনেশনটা। তো আজকে আমরা আমাদের এই ট্যাক্স ডিডাকশনের আলোচনাটা একটু এক্সটেন্ড করব। ট্যাক্স ডিডাকশন এট সোর্স কিংবা কালেকশন অফ ট্যাক্স এর। কালেকশন অফ ট্যাক্স এখানে বলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আছে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যে সকল ক্ষেত্রে কোনো লাইসেন্স রিনিউয়ালের ক্ষেত্রে, যেমন ট্রেড লাইসেন্স রিনিউয়ালের ক্ষেত্রে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা কালেকশন করা হয়ে থাকে। এই ধরনের কয়েকটা জায়গায় আমরা দেখেছি যে কিছু পারমিট দেওয়ার জন্য আগে কিছু ট্যাক্স পেমেন্ট করতে হয় এবং ওই রিলেটেড সেকশন অনুযায়ী পেমেন্টটুকু করতে হয়। তো এই ট্যাক্স যারা ডিডাক্ট করছেন, আমরা তাদেরকে বলছি উইথহোল্ডিং অথরিটি। উইথহোল্ডিং অথরিটি ট্যাক্স ডিডাকশনের পরে এই ট্যাক্সটা কোথায় জমা দেবেন এ বিষয়ে আলোচনা আছে আয়কর পরিপত্রে পরিশিষ্ট 8-এ। পরিশিষ্ট 8-এ বলা আছে উৎসে করকর্তন আদায় সংক্রান্ত অধিক্ষেত্র। এখানে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 2-20 অনুযায়ী সংজ্ঞায়িত কোনো কোম্পানি বা কোনো সমবায় সমিতি বা এনজিও কর্তৃক উৎসে কর্তৃত বা সংগৃহীত কর অনুচ্ছেদ 2 ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তাদের কর নির্ধারণ যে কর অঞ্চল বা ইউনিটের অধিক্ষেত্রাধীন সে কর অঞ্চল বা ইউনিটের অনুকূলে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে। তো এখানে আমরা দেখলাম যে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 2-20 অনুযায়ী সংজ্ঞায়িত কোন কোম্পানি বা কোন সমবায় সমিতি বা এনজিও, এখানে কোম্পানি, সমবায় সমিতি বা এনজিও, তারা যে উৎসে কর্তৃত্ব বা সংগৃহীত কর আছে, এই উৎসে সংগৃহীত কর অনুচ্ছেদ 2 ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তাদের কর নির্ধারণ যে অঞ্চলে হয় বা যে ইউনিটে হয় অধিক্ষেত্রাধীন সেই কর অঞ্চলে অনুকূলে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে। এখন অনুচ্ছেদ 2-এ কিছু খাত বলা আছে। এই খাত ব্যতীত অন্যান্য ক্ষেত্রে অনুচ্ছেদ 2 ব্যতীত অন্যান্য ক্ষেত্রে যাই উৎসে কর্তন হবে, যে সার্কেলে ওই প্রতিষ্ঠান নিবন্ধিত ওই সার্কেলেই জমা দিতে হবে। তবে কোনো ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক নিম্নবর্ণিত ক্ষেত্রে উৎসে কর্তৃত বা সংগৃহীত কর সারণী 1 এর 4 নং কলামে বর্ণিত কর অঞ্চল বা ইউনিটের অনুকূলে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে। তাহলে এখানে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ব্যতীত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক নিম্নবর্ণিত ক্ষেত্রে, এখানে যে ক্ষেত্রগুলা বলা আছে, উৎসে কর্তৃত বা সংগৃহীত কর সারণী 1 এর 4 নং কলামে বর্ণিত কর অঞ্চল বা ইউনিটের অনুকূলে সরকারি কোষাগারে জমা করতে হবে। সারণী 1-এ বলা আছে সঞ্চয়পত্রের সুদ। ধারা 52D, ধারা 52D তে সঞ্চয়পত্রের যে সুদ ব্যাংক কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠান কর্তন করবে উৎস থেকে,
তা ঢাকা চট্টগ্রাম দুইটা জেলার জন্য নির্দিষ্ট করঅঞ্চল বলা আছে, যেটা করঅঞ্চল 10 ঢাকা ঢাকার ক্ষেত্রে এবং করঅঞ্চল 4 চট্টগ্রাম জেলার ক্ষেত্রে। আর অন্যান্য জেলার ক্ষেত্রে সেটা হবে সংশ্লিষ্ট করঅঞ্চল, মানে যে করঅঞ্চলে ওই ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান নিবন্ধিত ওই করঅঞ্চলেই জমা দিতে হবে। এটা সঞ্চয়পত্রের সুদ, যেটা ধারা 52D। আন্তর্জাতিক ফোন কল বাবদ প্রাপ্তি, যেটা ধারা 52R, এটা সমগ্র বাংলাদেশের জন্যই করঅঞ্চল 15 ঢাকা এই অধিক্ষেত্রটি প্রযোজ্য। এখানে উৎসে কর্তৃত কর ওই করঅঞ্চলে জমা দিতে হবে। লোকাল এলসি এর মাধ্যমে মালামাল ক্রয় বাবদ অর্থ পরিশোধ, যেটা 52U ধারায় আছে, এটা সমগ্র বাংলাদেশের জন্য করঅঞ্চল 15 ঢাকা, আর চট্টগ্রাম ও কক্সবাজার জেলার জন্য শুধুমাত্র করঅঞ্চল 2 চট্টগ্রাম। আর অন্যান্য জেলার ক্ষেত্রে বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ তে, যেটা লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট আছে, এটা ঠিক সেম। এখানে আপনার আরো কিছু কিছু খাত যেগুলা দেখানো আছে, 53BB, 53BB, বিবি, 53EE, এগুলাও সংশ্লিষ্ট করঅঞ্চলের কথা বলা আছে, কোথায় কোনটা জমা দিতে হবে। এটা হচ্ছে সারণী 1। সারণী 1 আর 3-এ বলা আছে সরকারের কোনো কর্তৃপক্ষ বা স্থানীয় সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ বা পার্সন, কোম্পানি বা সমবায় সমিতি বা এনজিও ব্যতীত কর্তৃক নিম্নবর্ণিত ক্ষেত্রে উৎসে কর্তৃত বা সংগৃহীত কর সারণী 2 এর 4 নং কলামে বর্ণিত ইউনিট এর অনুকূলে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে। তাহলে এখানে সারণী 2 এর কথা বলা আছে, সরকারের কর্তৃপক্ষ, স্থানীয় সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ বা পার্সনের মধ্যে কোম্পানি বা সমবায় সমিতি বা এনজিও ব্যতীত। তাহলে কোম্পানি, সমবায় সমিতি, এনজিও এগুলা ব্যতীত যারা আছে তারা এই সারণী 2 এ জমা দেবে। তাহলে একে আমরা কি দেখলাম? একে আমরা দেখলাম এখানে বলা আছে অনুচ্ছেদ 2 ব্যতীত অন্যান্য ক্ষেত্রে, এটা কোম্পানি, সমবায় সমিতি, এনজিও। কোম্পানি, সমবায় সমিতি এবং এনজিও যেসব কর উৎসে কর্তন করবেন তা তাদের অধিক্ষেত্র, যে জায়গায় তাদের ট্যাক্স অ্যাসেসমেন্টটা হয়ে থাকে, মানে যে জায়গায় তারা নিবন্ধিত, ওই জায়গাতেই জমা প্রদান করবে উৎসে কর্তন। তবে এই কোম্পানির মধ্যে ব্যাংক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানও তো পড়ে, তো বাংলাদেশ ব্যাংক ব্যতীত অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সারণী একে যে খাতগুলা বলা আছে, ওই খাতে যে সকল উৎসকর আদায় করবে তা সংশ্লিষ্ট কর অঞ্চলগুলাতে জমা প্রদান করবে। এখানে আমরা সারণী 2 এ যে সকল আছে সে জায়গায় বলা আছে সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ, এটা একটা পার্ট। আর সেই সাথে যে কোনো পার্সন কর্তৃক, পার্সন বলতে এখানে কোম্পানি, সমবায় সমিতি বা এনজিও ব্যতীত, কারণ আগে একেই বলা আছে কোম্পানি, সমবায় সমিতি, এনজিও তারা সংশ্লিষ্ট কর সার্কেলে জমা দেবে। তার মানে কোম্পানি, সমবায় সমিতি, এনজিও ব্যতীত বাকি যারা, তারা এই সারণী 2 এ খাতগুলা বলা আছে যে খাতে উৎসে কর কর্তন করবে, সারণী 2 এর 4 নং কলামে বলা আছে কার অনুকূলে এটা জমা দিতে হবে। এখানে বলা আছে, এই লিস্টটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে বেতনাদি ধারা 50, এটা সমগ্র বাংলাদেশেরটাই। বেতনভোগী কর্মী যে কর অঞ্চল বা ইউনিটের করদাতা, যে কর অঞ্চল বা ইউনিটের করদাতা ওই জায়গাতে বেতনের আহ, আহ, বেতনের খাতে যে আয় হয়, এই আয়টা উপরে উৎসে কর কর্তনটা কর্তৃত অর্থ জমা প্রদান করতে হবে। তো ঠিক সেম এখানে আরো বিষয়গুলা বলা আছে, বাংলাদেশ ব্যাংক বিলের প্রকৃত মূল্যের উপর ডিসকাউন্ট, এটা সিকিউরিটিজ এর উপর সুদ বা মুনাফা, সেই সাথে অন্যান্য আরো অন্যান্য ধারা অনুযায়ী ট্যাক্স ডিডাকশনের বিষয়টুকু বলা আছে।
এবং সংশ্লিষ্ট কর অঞ্চল কোথায় জমা প্রদান করতে হবে তাও বলা আছে এখানে। এখানে একটা দীর্ঘ লিস্ট আছে, আমি সবগুলা পড়লাম না। এখানে কর অঞ্চলগুলা বলা আছে কোথায় কোনটা আমরা জমা দেব। তাহলে আগের ক্লাসে আমরা যে উৎসে কর কর্তনটা দেখলাম, এই উৎসে কর্তৃত কর কোন সার্কেলে জমা দিতে হবে, কোন ধরনের করদাতা কোন সার্কেলে জমা দেবে, তার একটা লম্বা লিস্ট এখানে আমরা পরিশিষ্ট 8 এ এসে দেখতে পেলাম। এখানে সবগুলাই বলা আছে অলমোস্ট। এই জায়গায় 4 এ এসে বলা আছে, তবে বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ ঢাকা এর বিদ্যমান অধিক্ষেত্র পূর্ববৎ বহাল থাকবে। মানে বৃহৎ করদাতা ইউনিটের অধিক্ষেত্র যেটা আছে এটা আগের মতোই থাকবে, বহাল থাকবে। এই বিষয়টা সবশেষে এসে বলা আছে, যারা বৃহৎ করদাতা ইউনিটে নিবন্ধিত। এই হচ্ছে পরিশিষ্ট 8 এবং আমরা পরিশিষ্ট 9 এর আলোচনায় যে আলোচনাটুকু করেছিলাম, অ্যাডভান্স ট্যাক্স ডিডাকশন এট সোর্স, উইথহোল্ডিং অথরিটি উইথহোল্ড করবে, কোন রেটে করবে, কোন খাতে কোন রেটটা প্রযোজ্য হবে, এটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করলাম যে এই উৎসে কর্তৃত করটা কোথায় জমা দিতে হবে। এটা পরিশিষ্ট 8 এ এটা ক্লিয়ারলি বলা আছে। এটা প্রতি বছর চেঞ্জ হলে হতে পারে, যদি চেঞ্জ হয় তাহলে আমরা আবার পরিপত্রের মাধ্যমেই জানতে পারবো। কোনো কোয়েশন আছে কিনা এইটুকু আলোচনা? জাবের ভাই ক্লিয়ার কিনা? আপনার ইয়ে ছিল এখানে প্রথমে। জি স্যার, ক্লিয়ার হইছে স্যার। স্যার, এই যে বৃহৎ করদাতা ইউনিট আর হইলো আপনার এই যে সংশ্লিষ্ট কর অঞ্চল, এই দুটার মধ্যে কি নির্দিষ্ট কোনো ডিফারেন্স আছে? সংশ্লিষ্ট কর অঞ্চল হচ্ছে আপনি যে কর অঞ্চলে নিবন্ধিত, ওইটাই হচ্ছে সংশ্লিষ্ট কর অঞ্চল। আর বৃহৎ করদাতা ইউনিটে যদি আপনি নিবন্ধিত হয়ে থাকেন তাহলে আপনি ওই আপনিও তাহলে বৃহৎ করদাতা ইউনিটই আপনার জন্য সংশ্লিষ্ট কর অঞ্চল হবে। জাকির ভাই ক্লিয়ার কিনা? বৃহৎ করদাতা ইউনিট একটা আলাদা ইউনিট, এখানে ইউনিট বলা হয়েছে তাই সেজন্য অঞ্চল বা মানে ইউনিট কাদের জন্য প্রযোজ্য আসলে? যারা বেশি কর দেয়, বৃহৎ কর দেয় তাদের জন্য প্রযোজ্য। মনে করেন এখানে আমাদের রাতুল ভাই, ওয়ালিদ ভাই আছেন, তারা গ্রামীণ ফোন হচ্ছে বৃহৎ করদাতা ইউনিটে, তাদের ট্যাক্স গুলা ডিল করতে হয়। যেসব বড় প্রতিষ্ঠান আছে তারা এলটিইউ এর অধীনে, মানে বৃহৎ করদাতা ইউনিটের অধীনে থাকে। ক্লিয়ার কিনা জাকির ভাই? জি স্যার, ক্লিয়ার। আর কারো কোনো কোয়েশন আছে কিনা এই উৎসে কর্তৃত কর জমা দেওয়ার বিষয়ে? আচ্ছা, এখন আমরা তো যে কর অঞ্চলে নিবন্ধিত, কিন্তু এখানে দেখা গেল যে অন্যান্য কর অঞ্চলেও আমাদের ট্যাক্স জমা দিতে হতে পারে যদি আমরা উইথহোল্ডিং অথরিটি হয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা এই যে ট্যাক্স জমা দেব, ট্যাক্স জমা দেওয়ার আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম মনে হয়, পরিশিষ্ট 19 পর্যন্ত আলোচনা হয়েছিল আমাদের। তো পরিশিষ্ট 20 এ এসে দেখেন এখানে আয়কর জমার কর অঞ্চল ভিত্তিক কোড গুলা বলা আছে। আমরা যে কোডে আমরা চালানের মাধ্যমে টাকা জমা দেব, এই কোড গুলা এখানে বলা আছে। এখানে প্রত্যেকটা কর অঞ্চলের কোড গুলা বলা আছে, কর অঞ্চল 1 থেকে শুরু করে। এখানে 3 ধরনের কোড আছে, একটা হচ্ছে কোম্পানি সমূহের জন্য প্রযোজ্য, একটা হচ্ছে কোম্পানি ব্যতীত যারা করদাতা তাদের জন্য প্রযোজ্য, এবং অন্যান্য ফির জন্য একটা কোড দেয়া আছে। আর কর আপিল অঞ্চলগুলা এবং ট্রাইব্যুনালের কোডটাও এখানে দেয়া আছে উপরে। পরিশিষ্ট 20টাও আমাদের এখানে গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে এখানে একটা আমরা লিস্ট পাওয়া গেল কি কি দেয়া আছে এখানে, কোন কোন কোডে আমরা জমা দেব। তো গত ক্লাসের আলোচনা এবং আজকের আলোচনায় আমরা মূলত আসলে পরিপত্রের পরিশিষ্ট 8 থেকে শুরু করে শেষ পর্যন্তই আমরা পড়েছি, কমপ্লিট করেছি আয়কর পরিপত্রে।
তার মানে একটা বিষয় খেয়াল রাখেন যে আয়কর পরিপত্রের শেষের অংশটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের উৎসে কর কর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয়, বেশি প্রয়োজনীয় শেষের অংশটুকু। কোনো কোয়েশন আছে কিনা এইটুকু অংশে? স্যার কেউ যদি ভুল ক্রমে এক কর অঞ্চলের মানে এক কোন একটা খাতের খরচ, হয়তো এখানে তো নির্দিষ্ট করে দেওয়া আছে কোন কর অঞ্চলে জমা করবে, সে যদি ভুল ক্রমে তার নিজের কর অঞ্চলে জমা করে দেয় আর কি, সেক্ষেত্রে কি করা? সেক্ষেত্রে ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে এটা ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। যদি আয়কর কর্তৃপক্ষ এটা ক্রেডিট দিতে না চায়, আপনার সংশ্লিষ্ট কর সার্কেল যদি আপনাকে ক্রেডিট দিতে না চায়, তাহলে এটা কারেকশন করতে হবে। কারেকশন করতে হলে ট্রেজারিতে যখন আপনি টাকা জমা দিয়ে দিয়েছেন, তখন যে কোডে দিয়েছেন ওই কোডে ওই টাকাটা চলে গেছে। তো এটা আবার যোগাযোগ করে এটা কারেকশন করতে হবে। একটা জটিল প্রক্রিয়া। সেই জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর অঞ্চলে কিংবা যে জায়গায় জমা দেওয়ার কথা ওই জায়গাতেই আপনাকে জমা করতে হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ক্লিয়ার কিনা জাবের ভাই? জি স্যার। আচ্ছা, এখন আমার একটা কোয়েশন, এই যে আমরা উৎসে কর কর্তন করলাম, করার পরে জমা দিলাম, এখন ট্যাক্স অথরিটি বুঝবে কিভাবে যে আমরা উৎসে কর কর্তন করে জমা দিয়েছি? ট্যাক্স অথরিটির মানে এই বিষয়টা তো আমাদেরকে ট্যাক্স অথরিটিকে আমরা কিভাবে জানবে এটা দিয়েছি আমরা? আমরা তো বছরে একটা রিটার্ন জমা দেই। উইথহোল্ডিং রিটার্ন যেটা জমা করব তার মাধ্যমে। আচ্ছা, তার মানে আমাদের আরেকটা রিটার্ন দিতে হবে, আপনার কথায় বোঝা যাচ্ছে। তো আমরা তো এর আগ পর্যন্ত আলোচনায় আমরা দেখেছি যে কোম্পানির ক্ষেত্রে রিটার্নটা হচ্ছে আইটি 11 ঘ 2016, যে রিটার্ন ফর্মটা আমরা আলোচনা করেছি আগে আমাদের আলোচনায়, এই রিটার্ন ফর্মটা যেটা 2016 সালে পরিবর্তিত আকারে এসেছে এই রিটার্ন ফর্ম। তো এর বাইরেও কোম্পানিকে উইথহোল্ডিং কিংবা যারা উইথহোল্ডিং অথরিটি তাদেরকে আরেকটা রিটার্ন সাবমিট করতে হয়। আমরা ওই রিটার্ন ফর্মটা একটু দেখি প্রথমে, তাহলেই আমরা বুঝতে পারবো ওই রিটার্ন ফর্ম থেকেই যে এটা কবে কিভাবে সাবমিট করতে হয়। এটা হচ্ছে রিটার্ন অফ উইথহোল্ডিং ট্যাক্সেস। রিটার্ন ফর্মটা কি দেখা যাচ্ছে? 10 পৃষ্ঠার একটা ফর্ম, রিটার্ন অফ উইথহোল্ডিং ট্যাক্সেস। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে মূল রিটার্ন ফর্মের সাথে তিনটা শিডিউল আছে। শিডিউল 24 এ এ, শিডিউল 24 এ বি, শিডিউল 24 এ সি। শিডিউল 24 এ এ হচ্ছে যদি সেকশন 52 এ এ এর অধীনে কোনো ট্যাক্স উইথহেল্ড করা হয়ে থাকে। সেকশন 56 এর অধীনে যদি উইথহেল্ড করা হয় তাহলে এটা 24 এ বি। আর অন্যান্য কিছু সুনির্দিষ্ট সোর্সে ক্ষেত্রে সেকশন শিডিউল 24 সি এসি, শিডিউল 24 এসি। তাহলে তিনটা শিডিউলও আছে এই রিটার্ন ফর্মের সাথে। এখন এখানে রিটার্ন ফর্মটা কবে দিতে হয় তাও রিটার্ন ফর্মের উপরে লেখা আছে। ফার্স্ট রিটার্ন shall be filed by 31st day of January of the financial year in which the deduction or collection was made. যে ফাইন্যান্সিয়াল ইয়ারে ডিডাকশন এবং কালেকশন হয়েছে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের জানুয়ারি মাসের 31 তারিখের মধ্যে এটা দিতে হবে। মনে করেন এখন আমরা 2022-23-এ আছি ফাইন্যান্সিয়াল ইয়ার, তো আগামী 31 জানুয়ারি 2023-এর মধ্যে আমাদের প্রথম উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্নটা জমা দিতে হবে, ফার্স্ট রিটার্ন। আর তার মানে আমরা ডিসেম্বর পর্যন্ত যেসব ট্যাক্স উইথহেল্ড করেছি এই রিটার্নে এইটুকু চলে আসবে।
কিংবা ক্ষেত্র বিশেষে জানুয়ারি পর্যন্ত আসতে পারে। সেকেন্ড রিটার্ন shall be filed by 31st day of July. সেকেন্ড রিটার্নটা দিতে হবে জুলাই অফ দ্য নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার, পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে, নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার। কেন? কারণ আমরা এখন আছি 2022-23-এ, তাহলে আমরা 2022-23-এর পরে আমরা জুন 2023-এ এই ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাবে। পরের ফাইন্যান্সিয়াল ইয়ার যখন শুরু হবে জুলাই 2023-এর, তো ওই জুলাই 2023-এর 31 তারিখের মধ্যে আমাদের সেকেন্ড রিটার্নটা দিতে হবে। তো এটা আমাদের মনে রাখার সহজ উপায় হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ারটাকে যদি দুইটা ভাগে ভাগ করি, প্রথম ভাগ হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, এটুকু সময়কালের জন্য আমরা রিটার্নটা সাবমিট করব জানুয়ারির 31 তারিখে। দ্বিতীয় ভাগ হচ্ছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত, জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমরা যে সময়কালের জন্য ট্যাক্স উইথহেল্ড করা হচ্ছে তার রিটার্নটা আমরা জুলাই মাসে গিয়ে সাবমিট করব। এটুকু ক্লিয়ার কিনা? উইথহোল্ডিং রিটার্ন এর কবে সাবমিট করব আমরা, এবং এটা খেয়াল থাকবে কিনা আপনাদের? আপনারা এমনিতে মুখস্থ রাখতে পারেন 31 জানুয়ারি আর 31 জুলাই, কিন্তু এখানে মনে রাখার সহজ উপায় হচ্ছে যে প্রথম 6 মাসেরটা আমরা 31 জানুয়ারিতে দেব, এবং পরের 6 মাস যেটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত সেটা আমরা 31 জুলাইতে গিয়ে দেব। ক্লিয়ার কিনা এটুকু? জাকির ভাই, উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্ন, জি স্যার, ক্লিয়ার। Yes, sir. তার মানে একটা লিমিটেড কোম্পানি কিংবা যে কোনো উইথহোল্ডিং অথরিটির কাজ যদি আপনি করেন, সেক্ষেত্রে বছরে 2টা উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্নও দিতে হবে, যেটা আমরা অ্যানুয়াল রিটার্নের অতিরিক্ত উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্নও দিতে হবে, সাবমিট করতে হবে। এখন এই রিটার্ন ফর্মটাতে কি আছে আমরা একটু দেখে নিচ্ছি, এবং এই রিটার্ন ফর্মটাও আমাদেরকে সহায়তা করবে আমরা ট্যাক্স ডিডাকশন এট সোর্সের আলোচনাটুকু তে কোন কোন জায়গায় আমরা ফোকাস করব, এই খাতগুলাও আমাদেরকে এখানে সুন্দরভাবে এই ফর্মে আমরা পেয়ে যাব। এখানে পার্ট 1-এ বেসিক ইনফরমেশন গুলাই আছে। এখানে ফাইন্যান্সিয়াল ইয়ারের নাম, ফার্স্ট রিটার্ন বা সেকেন্ড রিটার্ন, কোন ফাইন্যান্সিয়াল ইয়ারের রিটার্ন এবং ফার্স্ট না সেকেন্ড রিটার্ন আসছে, নেম অফ দ্য পারসন, পারসনের নাম, টাইপটা কি এখানে বলা আছে, তারপরে টিআইএন, সার্কেল, জুন, অ্যাড্রেস, ফোন, ফ্যাক্স ইত্যাদি, মানে এই যে বিষয়গুলোর কথা বলা আছে এখানে। পার্ট 2-তে এখানে পার্টিকুলারস অফ ট্যাক্স উইথহেল্ড, এই জায়গাতে আমরা সোর্স এন্ড অ্যামাউন্ট অফ ট্যাক্স উইথহেল্ড পাবো পার্ট 2-তে। এখানে খেয়াল করে দেখেন যে এ বি সি ডি প্রত্যেকটা জায়গায় সোর্স গুলা বলা আছে, সেকশন গুলা বলা আছে, নাম্বার অফ পারসনস ফ্রম হুইচ ট্যাক্স উইথহেল্ড, কতজনের কাছ থেকে আপনি ট্যাক্স উইথহেল্ড করেছেন, এবং অ্যামাউন্ট অফ ট্যাক্স উইথহেল্ড। এখানে স্যালারি, এক্সিকিউশন অফ এ কন্ট্রাক্ট, সাপ্লাই অফ গুডস, ম্যানুফ্যাকচার, প্রসেস অর কনভার্সন, printing, packaging or binding, deduction from payment of royalties, etc. এইভাবে প্রত্যেকটা ধারাই এখানে আছে। আমরা যেসব ধারাগুলা গত ক্লাসে আলোচনা করেছি, কোন রেটে ট্যাক্স ডিডাকশন করবেন, এই ধারাগুলো এখানে বলা আছে। ওয়াই পর্যন্ত এসে এক্স পর্যন্ত বলা আছে, এবং পরবর্তীতে ওয়াইতে এক্সে বলা আছে শিডিউল এ বির যেগুলা আছে এগুলা, ওয়াইতে বলা আছে শিডিউল এ, সি তে যেগুলা আছে এইগুলা। আর আমরা জিতে এসে দেখেন এখানে শিডিউল এ এ, ডিডাকশন ফ্রম দ্য পেমেন্ট অফ সার্ভিসেস, এটা শিডিউল এ এ। তার মানে সার্ভিসের ক্ষেত্রে শিডিউল এ এ, নন রেসিডেন্টের ক্ষেত্রে শিডিউল এ বি, এবং অন্যান্য সোর্স যেগুলা এখানে এক্স পর্যন্ত বলা নেই, আদার সবগুলার ক্ষেত্রে ওয়াইতে এসে শিডিউল এ সি বলা আছে। পার্ট 2-তে
টোটাল কত টাকা উইথহেল্ড করেছি আমরা, টোটাল অ্যামাউন্ট পেইড টু দ্য ক্রেডিট অফ দ্য গভর্নমেন্ট, কত এক্সেস কিংবা ডেফিসিট অফ থাকলো এই বিষয়টা বলা আছে। কোন কোন চালানে কত তারিখে কোন ব্যাংকের মাধ্যমে আমরা কত টাকা জমা দিয়েছি, এটা 17 এ আসলো। টোটাল করব আমরা। পার্ট 4 এ শিডিউল গুলা অ্যানেক্স আছে কিনা, সংযুক্তি আছে কিনা, আর কি কি সংযুক্তি আছে এখানে, এবং একটা ভেরিফিকেশন আছে, নেম ডিজিগনেশন আছে, এবং সিগনেচারের ফিল্ডটুকু দেয়া আছে, এখানে সিগনেচার করতে হবে। পরবর্তীতে একটা উইথহোল্ডিং ট্যাক্সের জন্য ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা অ্যাকনলেজমেন্ট আছে, এই অ্যাকনলেজমেন্টটা আমরা রিটার্ন জমা দেওয়ার পরে পেয়ে যাব। এই হচ্ছে মূল রিটার্ন ফর্ম, যেটা 6 পৃষ্ঠায় আছে। এটার সাথে আমাদের শিডিউল আছে, শিডিউল 24 এ এ। এখানে বলা আছে পার্টিকুলারস অফ ট্যাক্স উইথহেল্ড, এখানে সোর্স গুলা বলা আছে আন্ডার সেকশন 52 এ এ। এখানে সোর্স গুলো আলাদা আলাদা ভাবে বলা আছে, ভাগ করা আছে। মেনলি এখানে অ্যাডভাইজরি কনসালটেন্সি সার্ভিসের জন্য প্রফেশনাল সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস, কালেকশন রিকভারি এজেন্সি, সাপ্লাই অফ ম্যান পাওয়ার, এইভাবে প্রত্যেকটা খাত আলাদা আলাদা ভাবে বলা আছে। যেসব খাতের কথা আমরা আগে আলোচনা করেছি, ট্যাক্স রেট গুলা কি হবে, এখানে আমরা আলাদা আলাদা ভাবে বসাবো কোথায় কি আছে, ট্যাক্স দেওয়া হয়েছে। সেকশন 24 এ বি, এখানে অ্যাডভাইজরি কনসালটেন্সি এইসব সার্ভিস আছে। আমরা যদি এখানে দেখি যে ডিডাকশন ফ্রম পেমেন্ট টু নন রেসিডেন্টসদের জন্য এ বি, আর এটা হচ্ছে আমরা আগে দেখেছি সার্ভিসের জন্য, ডিডাকশন ফ্রম পেমেন্ট অফ সার্ভিসেস এর জন্য 24 এ এ, আর 24 এ বিটা হচ্ছে নন রেসিডেন্টদের জন্য, আর বাদ বাকি গুলা হচ্ছে 24 এ সি তে দেয়া আছে। তো 24 এ তেও আপনি অ্যাডভাইজরি কনসালটেন্সি সার্ভিস দেখতে পাবেন 1 এ, বি তেও অ্যাডভাইজরি কনসালটেন্সি সার্ভিসেস দেয়া আছে দেখবেন। কিন্তু কোথাও আপনার এখানে আলাদাভাবে বলা নেই যে এটা রেসিডেন্ট এটা নন রেসিডেন্টের। যা বলা আছে এটা উপরে আপনি খেয়াল রাখতে হবে যে আন্ডার সেকশন 52 এ এ, 24 এ এ হচ্ছে আন্ডার সেকশন 52 এ এ আর সার্ভিসের ক্ষেত্রে, আর 24 এ বি হচ্ছে আন্ডার সেকশন 56। আমরা দেখেছিলাম যে সেকশন 56 এর অধীনে নন রেসিডেন্টদের ক্ষেত্রে কি পরিমাণ ট্যাক্স উইথহোল্ড করতে হয়, কোন রেটে ট্যাক্স উইথহোল্ড করতে হয়, এই বিষয়টুকু আমরা আগে দেখেছিলাম। তো এখানেও আপনি সিমিলার কিছু সোর্স পাবেন যেটা নন রেসিডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং ওই সোর্সে কতজনের কাছ থেকে টোটাল কত টাকা ট্যাক্স উইথহেল্ড করা হয়েছে এখানে একটা ডিটেল ডেসক্রিপশনটা দিতে হবে। আর 24 এ সিটা হচ্ছে আলাদা, এটা এখানেই ক্লিয়ারলি বলা আছে পার্টিকুলারস অফ ট্যাক্স উইথহেল্ড আন্ডার সোর্সেস নট মেনশনড ইন সিরিয়াল 15, সিরিয়াল 15 মানে এ টু এক্স, এ থেকে এক্স পর্যন্ত, অফ পার্ট 2 অফ উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন। তাহলে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নের পার্ট 2 এ আমরা যে 15টা খাত বলা আছে এ থেকে এক্স পর্যন্ত, সরি এ থেকে এক্স পর্যন্ত যে খাতগুলা বলা আছে সিরিয়াল 15তে এসে, এই খাতগুলা এ থেকে 24টা খাত হবে মনে হয় এক্স পর্যন্ত। ওই 24টা খাতে যে যদি মধ্যে যদি না পড়ে তাহলে আমরা এটা সিরিয়াল 24 এএসসি তে দেব, এবং এই জায়গাতে আপনি ডিটেলস লিখে দিতে হবে সোর্স, কারণ এই সোর্স আসলে কমন যে সোর্স গুলা আছে আইনে বলা এই সোর্স গুলা না, অতিরিক্ত যে সোর্স গুলা আছে এই সোর্স গুলা এখানে 8টা থেকে 10টা সোর্স লেখার জায়গা আছে। লিখে কতজন পার্সনের কাছ থেকে ট্যাক্স উইথহেল্ড করা হয়েছে, কত টাকা ট্যাক্স উইথহেল্ড করা হয়েছে এটা লেখা। তো এই 3টা শিডিউলের টোটাল ফিগারটা চলে আসবে কিন্তু আমাদের ট্যাক্স রিটার্নের পার্ট
2 তে ট্যাক্স রিটার্নের পার্ট 2 তে তিনটারই তিনটা শিডিউলেরই টোটাল ফিগারটা চলে আসবে। জি তে আসবে 24 এ এবং শেষের দিকে আমরা যেটা দেখেছি এক্স এবং ওয়াই তে এসে আসবে 24 এ বি এবং 24 এ সি। তো এভাবে আমরা শিডিউল গুলা ফিল আপ করতে পারবো। ফিল আপ করলে আমরা সবগুলা টোটাল করলে আমাদের ট্যাক্স রিটার্ন উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন ফর্মটা কমপ্লিট হবে। কোনো কোয়েশন আছে কিনা? মঞ্জুরুল কাদের ভাই, আমরা পড়ছি উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নের ফর্ম। জি স্যার, না কোনো কোশ্চেন নাই স্যার, এটা তো ম্যান্ডেটরি, আমরা সবাই এটা কমপ্লাই করি এবং সাবমিটও করি বছরে 2 বার। পুরোটা ফিল আপ করে করছেন এই রিটার্ন ফর্মটাই? এই রিটার্ন ফর্মটাই করতেছি, কিন্তু এখন সব সেকশন যদি আমার ডিডাকশন না থাকে স্যার, ওইটা তো আমি করতেছি না, মানে নীল দিচ্ছি না, বাট দেখাচ্ছে। ম্যাক্সিমাম তো কমান, Alright, এগুলো তো আছেই। প্রতি বছর প্রতি মানে মাসেই প্রতিটা রিটার্নেই হয় আর কি, দিতে হয়। আমাদের 56 52 এই সবগুলোই আছে স্যার, রাইট সবগুলোই লাগে। রাইট, ঠিক আছে। জাকির ভাই, এই ক্ষেত্রে করে কি টাইম পিটিশন নেওয়া যায় স্যার? টাইম Withholding এক্সটেনশনের return? জন্য উইথহোল্ডিং জি স্যার, উইথহোল্ডিং এ টাইম এক্সটেন্ড করা যায়। আমি একটু সেকশনটা দেখে আপনাকে ইয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে। সেকশন 75 এর অধীনে তো আমরা সেকশন 75 এটা পড়বো, পড়লে আমরা এখানে দেখতে পাবো। জাকির ভাই, কোনো কোয়েশন আছে কিনা এই জায়গায়? না স্যার, কোশ্চেন নাই, বুঝতে পারছি। আর স্যার ওই যে আমরা যেরকম সংশোধনী রিটার্ন করি, এই উইথহোল্ডিং এর ক্ষেত্রে কি কোনো সংশোধনী করা যাবে? সংশোধনী রিটার্ন না, এখন আপনি ট্যাক্স ডিডাকশন যদি না করেন সেক্ষেত্রে পরে ট্যাক্স ডিডাকশন করতে পারবেন, কিন্তু এটার একটা ইন্টারেস্ট আসবে আপনার, এটা আপনাকে দিতে হবে। ব্যাপারটা এমন হতে পারে যে আমি ট্যাক্স ডিডাকশন করছি 100 টাকা, হয়তো যে কোনো কারণে আমি জমা দিয়েছি 90 টাকা অথবা 110 টাকা। হ্যাঁ। তো অথবা যে কোনো কারণে আমার সংশোধনের প্রয়োজন পড়তে পারে। তো সেই ক্ষেত্রে এই উইথহোল্ডিং ট্যাক্সের কোনো সংশোধনী করা যায় কিনা? হ্যাঁ, আপনি আবার দিতে যেমন আমরা পারবেন। পরে পরে আবার আপনি একটা সংশোধিত মূল রিটার্নটা ঠিকই থাকবে, এটা নোট হিসাবে সংশোধন। ওটার জন্য আলাদা কোনো ফর্ম আছে স্যার? না, এটাতেই আপনি আবার দিতে পারেন, কিংবা আপনি লিখিত দিতে পারেন, কারণ এটা তো আর অ্যাসেসমেন্ট হচ্ছে না উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্নটা। এটা সাপোর্ট করছে যখন আপনার কোম্পানির কিংবা আপনার যে যে প্রতিষ্ঠানের উইথহোল্ডিং ট্যাক্স এর জন্য স্পেসিফাইড পারসন কিংবা উইথহোল্ডিং অথরিটি, ওই প্রতিষ্ঠানের যখন আপনি অ্যানুয়াল রিটার্ন সাবমিট করবেন, তখন আমরা দেখেছিলাম যে বিজনেস ট্যাক্সেশনের আলোচনায় যে আপনার এক্সপেন্স গুলা সেকশন 30 অনুযায়ী অ্যাকসেপ্ট করবে কি করবে না, ডিসঅ্যালাউন্সেস এর যে বিষয়গুলো আছে সেকশন 30 এবং 30 বি তে আমরা দেখেছিলাম ডিসঅ্যালাউন্সেস এর জন্য যে যে অতিরিক্ত আয় হয়ে যায়, এটা এই বিষয়গুলোকে আপনার সাপোর্ট করবে। ক্লিয়ার কিনা জাকির ভাই? জি স্যার, ক্লিয়ার। আর কোনো কোয়েশন আছে কিনা কারো এই জায়গায়? না থাকলে আমি আলোচনায় আবার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে চলে যাব। আমরা অর্ডিন্যান্সে আলোচনাটুকু কন্টিনিউ করব। আমার মনে হয় এইটুকু জায়গায় আর কোনো কোয়েশন নেই। আমি আবার একটু ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে চলে যাচ্ছি। এখানে আমরা চ্যাপ্টার 7 এ আমরা দেখেছিলাম যে ডিডাকশন গুলা কথা বলা আছে, এবং আমরা অধিকাংশ সেকশনই আলোচনা করে ফেলেছি আয়কর পরিপত্র থেকে।
অধিকাংশ সেকশনে। আমরা সেকশন 48 এবং 49 একটু আলোচনা করব এখান থেকে। 50 থেকে আমরা আলোচনা করেছি অলরেডি, ডিডাকশন এট সোর্স। 48 টা আমরা একটু আলোচনা করছি, ডিডাকশন এট সোর্স এন্ড অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স। আর 49 টা আমরা একটু আলোচনা করছি, ইনকাম সাবজেক্ট টু ডিডাকশন এট সোর্স। 48 এর আলোচনা এখানে বলা আছে, notwithstanding that regular assessment in respect of any income is to be made later in any assessment year and without prejudice to the charge and recovery of tax under this ordinance, after such assessment the tax on income shall be payable by deduction or collection at source or by way of advance payment in accordance with the provisions of this chapter. তাহলে এটা হচ্ছে এই চ্যাপ্টারের শুরু, প্রথম ধারা, প্রথম সেকশন শুরুর। এই সেকশনে পাওয়ারটুকু বলা আছে এখানে, আইনের যে ক্ষমতাটুকু আছে ট্যাক্স ডিডাকশনের, এটুকু বলা আছে। Any sum deducted or collected or paid by way of advance payment in accordance with the provision of this chapter shall, for the purpose of computing the income of an assessee, be deemed to be the income received and be treated as payment of tax due time by assessee. তার মানে এখানে ইনকামও রিসিভ হিসাবে ধরা হবে এবং ট্যাক্স পেইড হিসাবেও ধরা হবে। এখানে অ্যাডভান্স ট্যাক্সের যে বিষয়টুকু বলা আছে এই চ্যাপ্টারের ক্ষেত্রে, এটা বলা আছে সেকশন 48 এ। আর সেকশন 49 এ এখানে কিছু কিছু খাতের কথা বলা আছে, যে খাতগুলো আমরা পরবর্তী সেকশন গুলাতে দেখেছি আলাদাভাবে বলা আছে। এখানে ট্যাক্স পেয়েবল আন্ডার দিস অর্ডিন্যান্স শ্যাল বি ডিডাক্টেড or collected at source in respect of following income, namely বলে এখানে ইনকাম গুলার কথা বলা আছে ক্লিয়ারলি। এই যে লিস্টটা আছে এখানে দেয়া, এই লিস্টটাই আমরা পরবর্তী সেকশন গুলাতে আমরা এসে দেখেছি। সেকশন 50 থেকে স্যালারি থেকে শুরু হয়েছে পরবর্তী আলোচনাটুকু। তাহলে 48 এবং 49 আমরা পড়লাম, এবং সেকশন 50 থেকে আমরা আলোচনা যে যে জায়গায় আছে প্রায় সবগুলা আলোচনাই আমাদের আয়কর পরিপত্রের আমরা যে পরিশিষ্ট থেকে পড়েছি ওই পরিশিষ্টে চলে এসেছে। আমরা সেকশন 56 এর আলোচনা করেছিলাম, ডিডাকশন ফ্রম ইনকাম অফ নন রেসিডেন্টস। এই 56 এর আলোচনাটা আমরা করেছিলাম আগের ক্লাসে। আমরা এখন সেকশন 57 থেকে কিছু আলোচনা করব, যে কনসিকুয়েন্স অফ ফেইলিওর টু ডিডাক্ট কালেক্ট। জি, একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি আবার শুরু করছি। আমরা সেকশন 57 এ আলোচনা করব। শুনতে পাচ্ছেন তো? জি স্যার, শুনতে পাচ্ছি। সেকশন 57 এ আলোচনা করব, যেটা একটু আগে আমি আবার স্ক্রিনটা শেয়ার করতে হবে। সেকশন 57 এ আমরা যে কনসিকুয়েন্সটা আছে, ফেইলিওর টু ডিডাক্ট, ডিডাকশনে যদি আপনি ফেইলিওর হন কিংবা কালেকশনে ফেইলিওর হন তাহলে কি হবে, এটা এখানে বলা আছে। where a person fails to deduct or collect tax at source as required by or under the provision of this chapter, or deduct or collect tax at a lesser rate, in lesser amount
লেস অ্যামাউন্ট কিংবা লেসার রেটে, কম রেটে কিংবা কম অ্যামাউন্টে যদি ডিডাক্ট কিংবা কালেক্ট করে থাকে, or after deducting or collecting tax under this chapter fails to pay the same to the credit of the government, ডিডাক্ট করলো কিংবা কালেক্ট করলো, করার পরে গভর্নমেন্টকে এটা জমা দিতে ফেলিওর হলো, or pays to the credit of the government an amount lower than the collected or deducted amount, যে অ্যামাউন্টটা ডিডাক্ট করা হয়েছে বা কালেক্ট করা হয়েছে তার থেকে একটা লোয়ার অ্যামাউন্ট যদি পে করে থাকে গভর্নমেন্টকে। ডি, fails to comply with any other provision of this chapter, এই চ্যাপ্টারের অন্য যে কোনো প্রভিশন যদি কমপ্লাই না করে কিংবা করতে সক্ষম না হয়, such person shall be deemed to be an assessee in default, ওই পার্সনকে একজন খেলাপি করদাতা হিসাবে গণ্য করা হবে। তার মানে আপনি ট্যাক্স ডিডাকশনেও যদি ফেলিওর হন কোনো কারণে, সেক্ষেত্রে কিংবা কখনো যে রেটে বলা আছে ট্যাক্স ডিডাকশন, ওই রেটে যদি আপনি ডিডাক্ট না করে থাকেন, এর থেকে কম রেটে যদি ডিডাক্ট করে থাকেন কিংবা কম অ্যামাউন্টে যদি ডিডাক্ট করে থাকেন, সেক্ষেত্রে করদাতাকে একজন খেলাপি করদাতা হিসাবে গণ্য করা হবে, and without prejudice to any other consequences to which such person may be liable, shall be liable to pay, অন্যান্য আর যে পেমেন্টের জন্য উনি লায়াবল আছেন, ওনাকে দিতে হবে, এটা ছাড়াও এগুলোর উপর কোনো প্রভাব না পড়েও ওনাকে shall be liable to pay the amount of tax that has not been deducted or collected, যে ট্যাক্সটা ডিডাক্ট কিংবা কালেক্ট করা হয়নি সেটা ওনাকে পে করতে হবে। এখানে লায়াবল টু পে বলেছে, আপনাকে পে করতে হবে। ডিডাক্ট করেননি যেটা, এটা আপনাকে পে করতে হবে। The amount which was required to be deducted or collected under this chapter as reduced by the amount that has been actually deducted or collected, তাহলে যদি কম কালেক্ট করেন তাহলে ডিফারেন্স যেটা আছে এইটুকু পে করতে হবে, অতিরিক্ত অংশটুকু। 3 তে বলা আছে the amount that after being collected and deducted has not been paid to the credit of the government, তাহলে গভর্নমেন্টকে যদি এটা না দেয়া হয়, আপনি ডিডাক্ট করেছেন, কালেক্ট করেছেন কিন্তু গভর্নমেন্টকে জমা দেননি, তাহলে এটা গভর্নমেন্টকে জমা দিতে হবে। আর 4 এ বলা আছে পেনাল্টি নট এক্সিডিং টাকা 10 lakhs for being non-compliant in respect of cases other than the cases mentioned above, উপরের গুলা বাদে অন্য কোন কেসে ক্ষেত্রে একটা পেনাল্টি দিতে হবে, পেনাল্টিটা নট এক্সিডিং টাকা 10 লাখ, 10 লাখ টাকার নিচে হবে পেনাল্টিটা। In addition to the amount as mentioned in subsection 1, subsection 1 এ যে অ্যামাউন্টের কথা বলা আছে পে করতে হবে, the person shall also be liable to pay an additional amount at the rate of 2% per month on the amount other than the penalty as mentioned in clause 1, 2, 3 of subsection 1 as the case or cases may be calculated for the period, তার মানে 2% করে পার মান্থ আপনাকে এডিশনাল পেমেন্ট করতে হবে, পেনাল্টি ছাড়াও এডিশনাল 2% করে অতিরিক্ত পে করতে হবে। In the case of failure to deduct or collect, or the deduction or collection at lower rate or amount from the due date of the deduction or collection to the date of the payment of the amount as mentioned in subsection or 2 of clause C of subsection 1, as the case may be to the credit of the government. In the case of failure to deposit the amount deducted or collected from the date of deduction or a collection to the date of payment of the amount as mentioned in subclause 3 of clause C
of subsection 1 to the credit of the government, মানে ট্যাক্সের টাকাটা ওইগুলা দিতে হবে জমা, in addition 2% দিতে হবে, এটা আগে বলা আছে। 3 তে এসে বলা আছে the period for which the additional amount under subsection 2 is calculated shall not exceed 24 months। তাহলে এখানে সাবসেকশন 2 তে যে 2% এর বিষয়টা বলা আছে, এটা ম্যাক্সিমাম হচ্ছে 24 মাস, 2 বছর, মানে 2% করে সর্বোচ্চ 2 বছরের আপনাকে অতিরিক্ত পেমেন্ট করতে হবে। The Deputy Commissioner of Taxes shall take necessary action for the realization of the amount and penalty as mentioned in subsection 1, subsection 1 এ যে অ্যামাউন্টের কথা বলা আছে, and the additional amount as mentioned in subsection 2, subsection 2 তে যে 2% করে additional অ্যামাউন্টের কথা বলা আছে, from the person referred to in subsection 1, subsection 1 এ যে পার্সনের কথা বলা আছে, যিনি যার ট্যাক্স ডিডাকশন করা কথা, after giving the person a reasonable opportunity of being heard। এখানে একটা বিষয় বলা আছে যে ওই পার্সনের কাছ থেকে উনি আদায় করবেন, সবই ঠিক আছে, তবে উনাকে শুনানির সুযোগ দিতে হবে, একটা শুনানির সুযোগ দিয়ে তারপরে জরিমানাটা আরোপ করতে হবে, আদায় করতে হবে। এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের আইনের বিউটি, প্রত্যেক জায়গাতেই করদাতাকে একটা শুনানির সুযোগ দেয়া কথা বলা আছে। 5 এ এসে বলেছে সাবসেকশন 5 এ where the person responsible for deducting or collecting tax under this chapter is government or any authority, corporation or body of the government including its units or a project or program or activity where government has any financial or operational involvement, the individuals responsible for approving or allowing the payment or the individuals who is responsible for allowing, approving or granting any clearance, registration, license, permit, etc. shall be jointly and severally liable to pay a taxes, penalty or additional amount under this section। তাহলে গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠান যদি হয়, তাহলে যে ইন্ডিভিজুয়ালের দায়িত্বে আছেন উনাকেই এটা বহন করতে হবে। এই বিষয়টুকুই এখানে বলা আছে 5 এ এসে সরকারের বিভিন্ন ইয়ের ক্ষেত্রে। Where the person responsible for deducting or collecting tax under this chapter is a person other than the government or any authority, corporation or body of the government including its units or a project or program or activity where government has any financial or operational investment, যদি গভর্নমেন্টের কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ছাড়া আদার দেন বলেছে, আর আগেরটা বলেছে where the person is government deducting or collecting tax, responsible for deducting or collecting tax is government or any authority, আর এখানে বলেছে other than the government। গভর্নমেন্ট ছাড়া যদি হয়, গভর্নমেন্টের কোনো তহবিল ফান্ড কিংবা অনুদান ছাড়া যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই অর্গানাইজেশন ইটসেলফ, ওই অর্গানাইজেশন নিজেরাই থাকবেন, এবং the individuals responsible for approving or allowing the payment shall be jointly and severally liable to pay a taxes, penalty or additional amount under this section। 7 এ বলা আছে no realization of the amount mentioned in subsection 1 shall be made if it is established that such amount has been paid by the person from whom the deduction or collection was due। তাহলে এখানে সাবসেকশন 1 এ যে রিয়ালাইজেশনের কথা বলা আছে সাবসেকশন 1 এ, আমরা যেটা মানে মূল যে সেকশনটা এখানে মূল আলোচ্য বিষয়, এটা যদি ওই পারসন যার উপরে ডিউ হয় উনি যদি আবার পে করে দেন, তাহলে এখানে
no realization of the amount mentioned in subsection 1 shall be made. কোনো realization মানে কোনো কালেকশন হবে না এটা made if it is established, এটা established হতে হবে that such amount has meanwhile been paid, ইতোমধ্যে পে করা হয়ে গেছে by the person from whom the deduction or collection was due. এটা একটা গুরুত্বপূর্ণ অংশ এটুকু। যে যদি এটা ডিডাকশন কালেকশন যার কাছে করার কথা উনি যদি পে করে ফেলেন এর মধ্যে। এই হচ্ছে সেকশন 57। তার মানে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে যারা ট্যাক্স ডিডাকশনে কার্যক্রমে আছেন আপনারাও লায়াবল আছেন এটা পেমেন্টের জন্য। 6 এ সেই বিষয়টা বলা আছে। The individual responsible for approving or allowing the payment যে কোনো অর্গানাইজেশনের হলে তাহলে জয়েন্টলি লায়াবল। কোনো কোয়েশ্চেন আছে কিনা সেকশন 57 এ? এই যে 2% করে বলছে স্যার, এটা কি মানে সেই 2 বছরের যত পরিমাণ হতে পারে, এখানে কি কোনো ইয়ে আছে যে 10 লাখ টাকার সাথে বলছিল যে এরকম কোনো? না 10 লাখ টাকা হচ্ছে পেনাল্টি, এটা আলাদা। আর ইন এডিশন টু দ্য অ্যামাউন্ট মেনশনড ইন সাবসেকশন, পেনাল্টির কথা সাবসেকশন 1 এ বলা আছে আর 2% টা না স্যার, সাবসেকশন 2 তে বলা আছে। 2% করে আপনি 24 মাস, 24 সর্বোচ্চ months। 24 মাস, সর্বোচ্চ 24 মাস। এখন এখানে কি স্যার কোনো 6 অ্যামাউন্টের মাস লিমিট? হলে না, কোনো অ্যামাউন্টের কথা বলা নেই। যে অ্যামাউন্টটা আপনার ডিডাকশন করার কথা ছিল এটা আপনি যদি ডিডাকশন না করে থাকেন, মনে করেন আপনি একটা ট্যাক্স রিটার্ন ফাইল করছেন, দেখা গেল যে আপনার যে এক্সপেন্স গুলা দিয়েছেন ওই এক্সপেন্স গুলার এগেইনস্টে ট্যাক্স ডিডাকশন নেই, তাহলে আপনি এখন 30 ধারা এবং 30 বিটা পড়েছেন আগে, এখন আপনি সচেতন হয়ে গেছেন, এটা তো আপনি যখন সাবমিট করবেন এটা ডিসঅ্যালাউ হলে আপনার 30 বির অধীনে এটা আবার ইনকামের সাথে যোগ হয়ে যাবে। এখন আপনার করণীয় কি? এখন এই ক্ষেত্রে আপনি যেটা করবেন টিডিএসটা দেবেন প্রথমত, এবং সেই সাথে আপনি আরো 2% করে জরিমানা দেবেন, এবং এটা ম্যাক্সিমাম 24 মাসের। এখন হয়তো আপনার 4 মাস হয়েছে কিংবা 8 মাস হয়েছে কিংবা 10 মাস হয়েছে, ম্যাক্সিমাম 24 মাসের। ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝতে পারছি। জাকির ভাই ক্লিয়ার কিনা? স্যার ব্যাপারটা তো আর এমন না যে ওই যে 2% যে আমরা ইন্টারেস্ট দিচ্ছি, তো যে পরিমাণ 100 টাকার উপরে আমরা 2% দিলাম 102 টাকা, তো পরবর্তী মাসের ক্যালকুলেশন কি 102 টাকার উপরে হবে না ওই 100 টাকার উপরে হবে? নাকি এই 100 টাকার উপরে 2% পূরণ যে কয় মাস ওই কয় মাস ক্যালকুলেশনটা আসলে কিভাবে হবে? সরল, আপনি যেটা বলছেন কম্পাউন্ডিং হবে কিনা, না এটা সরল সুদ হবে কিংবা মানে সিম্পল রেটে হবে। এখানে ইন্টারেস্ট যদিও বলেনি, ওয়ার্ডিংটা ইন্টারেস্ট বলা হয়নি, এখানে রেট বলা হয়েছে, সিম্পল রেটে হবে। মানে 100 স্যার টাকা হলে ক্লিয়ার। 4 মাসে 2% করে 2 টাকা করে 8 টাকা হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ট্যাক্স ডিডাকশনের রেট কিন্তু বাড়বে না, খেয়াল রাখবেন। ট্যাক্স ডিডাকশন যত করার কথা ছিল ওই ট্যাক্সের উপরে 2%। জাকির ভাই ক্লিয়ার কিনা? 2% on the amount other than the penalty, পেনাল্টি ছাড়া, as mentioned in clause 1, 2 and 3, 1, 2, 3 তে যেটা বলা আছে যে অ্যামাউন্ট গুলা ডিডাকশন করা হতো ওইটুকু অংশের। জি স্যার ক্লিয়ার স্যার। মঞ্জুরুল কাদের ভাই এটা 57 ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার, তো নো প্রবলেম স্যার। আপনি যেহেতু ডিডাকশন করেন সেহেতু আপনিও কিন্তু লায়াবল আছেন এখানে ইয়েতে 6 এর অধীনে, খেয়াল রাখবেন। আপনার অর্গানাইজেশনের সাথে আপনিও আছেন, আর সরকারি প্রতিষ্ঠান হলে তো ইন্ডিভিজুয়ালি দায়ী এখানে।
ডিডাকশনে যারা জড়িত আছেন তারা। জি স্যার। ওয়ালিদ ভাই, রাতুল ভাই, এইটুকু আলোচনায় কোনো কোয়েশন আছে কিনা? না বস। আচ্ছা, তাহলে আমরা পরের সেকশনে একটু যাচ্ছি। সেকশন 57A, 57 57 এর এ আছে। 57 এর এটা হচ্ছে consequences of the issuance of certificate of tax deduction or collection without actual deduction, collection or payment. Tax deduction করলেন না, সার্টিফিকেট ইস্যু করে দিলেন। Where a person issues a certificate of deduction or collection of tax at source without actual deduction or collection or payment to the credit of the government without prejudice to any other consequences to which he may be liable. অন্যান্য consequence তো ঠিক থাকবেই। The person shall be personally liable to pay the amount not being deducted, collected or paid to the credit to the government. প্রথমত, টুতে বলা আছে the deputy commissioner of taxes shall take necessary action for the collection of amount mentioned in subsection 1 from the person so personally liable after giving the person a reasonable opportunity of being heard. একটা হিয়ারিং এর সুযোগ দিয়ে এটা ওনার কাছ থেকে আদায় করতে হবে, এটা বলা আছে 57A তে। 58 এ বলা আছে সার্টিফিকেট অফ ডিডাকশন এটসেট্রা অফ ট্যাক্স, যেটা একটা সার্টিফিকেট দিতে হবে সেকশন 58 এর অধীনে। এভরি পারসন who has deducted or collected any tax under this chapter shall furnish to the person from whom such deduction or collection has been made a certificate of tax deduction or collection specifying therein, এখানে A B C D E বলে কিছু বিষয়ের কথা বলা আছে, এগুলা স্পেসিফাই করে দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ কিন্তু সার্টিফিকেটে। দ্য নেম এন্ড দ্য ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, TIN টা কিন্তু উল্লেখ করতে হয় এখানে, এটা আইনেই বলা আছে, সেকশন 58 এ বলা আছে। ট্যাক্স ডিডাকশন যিনি করবেন উনি TIN টা উল্লেখ করবেন সার্টিফিকেটে, যদি থাকে TIN of the person from whom tax has been deducted or collected. The amount of deduction or collection of tax, total যে অ্যামাউন্টটা ডিডাক্ট কিংবা কালেক্ট করা হয়েছে, এটা সেকশন or sections under which tax has been deducted or collected, কোন সেকশনের অধীনে ট্যাক্স ডিডাকশন বা কালেকশন হয়েছে এটা উল্লেখ থাকতে হবে। The particulars of the payment of deducted or collected amount to the credit of the government, কিভাবে গভর্নমেন্টকে এটা দেয়া হয়েছে এটা দেয়া থাকবে, and such other particulars as may be prescribed, অন্য কোনো কিছু যদি বলা হয়ে থাকে তাহলে তাও দিতে হবে। তাহলে এই জায়গাতে আমাদের একটু খেয়াল রাখতে হবে, নামটা তো দিতে হয়, সাথে TIN টাও দিতে হয়। এই ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে থাকি সার্টিফিকেট ইস্যুর সময়। আবার কোন সেকশনের অধীনে ডিডাকশনটা করা হয়েছে এই বিষয়টাও বলতে হবে। টুতে বলা আছে the board may by notification in the official gazette specify the cases in which the certificate of tax deduction or collection shall be generated or furnished electronically or in any other machine readable or computer readable media. তাহলে এটাও বোর্ডের ক্ষমতায় দেয়া হয়েছে গেজেট দিয়ে স্পেসিফাই করে দিতে পারবে যে কোনগুলা ইলেকট্রনিক্যালি দেয়া যাবে। বিতে বলা আছে স্পেসিফাই দ্য ম্যানার ইন হুইচ সাচ ইলেকট্রনিক মেশিন রিডেবল অর কম্পিউটার রিডেবল সার্টিফিকেট শ্যাল বি জেনারেটেড অর ফার্নিশড, এটাও বলা থাকবে যে কোন ম্যানারটা স্পেসিফাই করা থাকবে বোর্ডের অফিসিয়াল গ্যাজেটে। 3. Every person who has deducted or collected tax under this chapter shall furnish a statement to such income tax authority and such manner as may be prescribed. তাহলে যে পারসন ডিডাক্ট করেছেন কালেক্ট করেছেন ট্যাক্স এই চ্যাপ্টারের অধীনে, এটা একটা স্টেটমেন্ট দিতে হবে টু such income tax authority, income tax authority বরাবর in such manner as may be prescribed, যেভাবে বলা আছে ওইভাবে দিতে হবে। তো এই হচ্ছে সার্টিফিকেট ইস্যুর বিষয়টা আন্ডার সেকশন 58। ক্লিয়ার কিনা এই জায়গায়?
আপনারা যখনই ডিডাকশন করবেন তখন সার্টিফিকেট ইস্যু করবেন, সার্টিফিকেটে যার ট্যাক্সটা ডিডাক্ট হলো তার নাম এবং টিআইএন উল্লেখ থাকতে হবে, অ্যামাউন্ট তো উল্লেখ থাকবে এবং কোন সেকশনের অধীনে ডিডাকশনটা হয়েছে তা উল্লেখ থাকতে হবে। কোনো কোয়েশ্চন আছে কিনা এই জায়গায়? না থাকলে আমরা পরের সেকশনে যাচ্ছি। Section 59, payment to government of tax deducted. All sums deducted or collected as tax under the provision of this chapter shall be paid within the prescribed time by the person making the deduction or collection to the government or as the board may direct. মানে পেমেন্টটা করতে হবে এই বিষয়টা সেকশন 59 এ বলা আছে। সেকশন 60 তে একটা বিষয় বলা আছে unauthorized deduction prohibited, save as provided in this section। এই সেকশনে যেভাবে বলা আছে no person shall charge, withhold, deduct or collect any sum directly or indirectly as tax হিসাবে where any sum is so charged, withheld, deduct or collected, it shall be paid to the manner provided in section 59. Payment to the government of tax deducted এখানে বলা আছে। আর 60 তে বলা আছে যে এই অর্ডিন্যান্সে এই চ্যাপ্টারে যা বলা আছে এর বাইরে কেউ অতিরিক্ত কিছু চার্জ করতে পারবেন না কিংবা অন্য কেউ কোনো ট্যাক্স ডিডাকশন করতে পারবেন না। এখানে তো স্পেসিফাইড পারসনের কথা বলা আছে। যাই ডিডাক্ট করবেন তা গভর্নমেন্টের এখানে জমা করতে হবে। এই আইনটুকু এখানে 60 তে এসে বলা আছে। 61 এ বলা আছে পাওয়ার টু লেভি ট্যাক্স উইদাউট প্রেজুডিস টু আদার মোড অফ রিকভারি। এখানে ক্ষমতার কথাটুকু বলা আছে credit of tax deduction or collection at source। এখানে the power to levy tax by deduction or collection under this chapter shall be without prejudice to any other mode of recovery। এই ক্ষমতাটুকু এখানে উল্লেখ করা আছে। 62 তে বলা আছে credit of tax deducted or collected at source। এই যে ট্যাক্স ডিডাকশনটা হলো এই ট্যাক্স ডিডাকশনটা যেটা জাকির ভাই কোয়েশ্চন করেছিলেন এই ট্যাক্স ডিডাকশনটা এখানে আমরা যে গভর্নমেন্টের আমরা যখন ট্যাক্স রিটার্নটা ফাইল করব তখন আমরা এই ডিডাকশনটা ক্রেডিট পাবো। ক্রেডিট পাওয়ার বিষয়টুকুই এখানে বলা আছে 62 তে। 62 এ এটা ওমিটেড। 63 তে বলা আছে পেমেন্ট অফ ট্যাক্স where no deduction is made। Payment of tax where no deduction is made। এখানে section 63 তে বলা আছে the tax under this ordinance shall be payable by the SSC direct in any case where tax has not been deducted or collected as required by and in accordance with the provision of this chapter। এই চ্যাপ্টারের প্রভিশন গুলা অনুযায়ী যদি কোনো জায়গায় ট্যাক্স ডিডাক্টেড কিংবা কালেক্টেড না হয়ে থাকে তাহলে ট্যাক্সটা পেমেন্ট করতে হবে। ইন এনি কেস where the amount deducted or collected is found after regular assessment to be less than the tax due from the SSC to the extent of deficiency, and in the case of income in respect of which no provision has been made for deduction or collection of tax under the provisions of this chapter। তাহলে এখানে payment of tax were not deduct
no deduction is made, তাহলে এটা তো ট্যাক্স তো আমাদেরকে এমনিতেই পেমেন্ট করতে হয়, কারণ ট্যাক্স ডিডাকশন যেটা হলো সেটা তো আমরা সোর্সে যদি ডিডাকশন হয়ে যায় সেটা আমরা ক্রেডিট পাচ্ছি, আর যদি সোর্সে ডিডাকশন না হয় তাহলেও ওই ট্যাক্সটা আমাদেরকে পেমেন্ট করতে হবে। এই বিষয়টাই সেকশন 63 তে বলা আছে। 64 এ অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স এর বিষয়টা বলা আছে। অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স, এখানে অ্যাডভান্স ট্যাক্স except as provided in subsection 2, subsection 2 তে যা বলা আছে সেগুলা ছাড়া tax shall be payable by an SSC during each financial year by way of advance payment of tax, hereinafter referred as advance tax, in accordance with the provisions hereafter made in this chapter, if the total income of the SSC for the last income year in respect of which he has been assessed by way of regular assessment or has been provisionally assessed under this ordinance or the Income Tax Act 1922 আগের যে আইনটা আছে, exceed টাকা 6 লাখ, 6 লাখ টাকা আগের বছরে যদি 6 লাখ টাকা পর্যন্ত কিংবা এর অধিক 6 লাখ টাকার অধিক আয় হয়ে থাকে, তাহলে এই ফাইনান্সিয়াল ইয়ারে ট্যাক্সটা অ্যাডভান্স ট্যাক্স হিসাবে কয়েকটা কিস্তিতে জমা দিতে হবে। এই বিষয়টাই বলা আছে। এটার আগে ছিল 4 লাখ, এটা চেঞ্জ হয়ে হয়েছে 6 লাখ 2019 সালে। যেটা বাদ দেয়া আছে আগে, সেখানে আপনার এগ্রিকালচারাল ইনকামের কথা বলা আছে সাবসেকশন 2 তে। নাথিং ইন দ্য সাবসেকশন 1 shall be applied to any income classifiable under the heads agricultural income and capital gains এবং agricultural income এর বিষয়টা এখানে বলা আছে, excluding gain from transfer of share of a company listed with the stock exchange, stock exchange listed শেয়ারের ট্রান্সফারের গেইন বাদে অন্যান্য ক্যাপিটাল গেইন কিংবা এগ্রিকালচারাল ইনকামের ক্ষেত্রে এখানে এই 6 লাখের মধ্যে ওইটুকু টাকা আসবে না হিসাবে। তাহলে অ্যাডভান্স ট্যাক্সটাও আমরা 64 এর এই ধারায় জানতে পারলাম। এবং এটা কম্পিউটেশন অফ অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্সের হিসাবটা কিভাবে হবে? The minimum amount of advance tax payable by an SSC in a financial year shall be the amount equal to the tax payable on his total income of the latest income year as assessed or on regular basis or provisionally, as the case may be, as reduced by the amount of tax required to be deducted or collected or at source in accordance with the preceding provisions of this chapter. এই চ্যাপ্টার আগের প্রভিশন গুলাতে যে ট্যাক্স ডিডাকশন গুলার কথা বলা আছে, এই ডিডাকশন গুলা এখানে বাদে যে ট্যাক্সটুকু আগের বছরে এসেছিল ওই ট্যাক্সটাই অ্যাডভান্স এই বছরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসাবে দিতে হবে। The tax payable under subsection 1 shall be calculated at rates in force in respect of financial year referred to therein, যে ইয়ারের জন্য ওই ইয়ারের রেটে ট্যাক্স ক্যালকুলেশনটা করতে হবে। এখন ইনস্টলমেন্টস অফ অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্সের ইনস্টলমেন্টটা কি হবে? অ্যাডভান্স ট্যাক্স shall be payable in 4 equal installments on the 15th day of September, December, March and June of the financial year for which tax is payable. তার মানে আপনার যদি 6 লাখ টাকার বেশি আয় থেকে থাকে বিগত অর্থ বছরে, যে আয়টা ক্যাপিটাল গেইন এবং এগ্রিকালচারাল ইনকাম এই দুইটা উৎসে ব্যতীত অন্যান্য উৎস হতে 6 লাখ টাকার অধিক থেকে থাকে, তাহলে আপনাকে অবশ্যই যে ফাইনান্সিয়াল ইয়ারে এটা থাকবে তার পরবর্তী ফাইনান্সিয়াল ইয়ার থেকে 4টা ইনস্টলমেন্টে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হবে। 4টা ইনস্টলমেন্টটা প্রত্যেক
3 মাস অন্তর আপনাকে দিতে হচ্ছে। প্রথম 3 মাস জুলাই ফাইন্যান্সিয়াল ইয়ারের জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরের শেষে সেপ্টেম্বরের 15 তারিখে এটা দিতে হবে। সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ইনস্টলমেন্ট। দ্বিতীয় ইনস্টলমেন্টটা ডিসেম্বরের 15 তারিখে দিতে হবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। পরেরটা মার্চের 15 তারিখে দিতে হবে এবং সর্বশেষটা জুনের 15 তারিখে দিতে হবে। প্রোভাইডেড দ্যাট if before the 15th day of May of the year an assessment of the SSE is completed in respect of an income year later than that on the basis of which the tax was computed under section 65, the SSE shall pay in one installment on the specified date or in equal installment on the specified dates if more than one falling after the date of the said assessment, the tax computed on the revised basis as reduced by the amount, if any, paid in accordance with the original computation. এটা একটা স্পেশাল কেস। যদি 15 মের 15 তারিখে যদি শেষ হয়ে থাকে কোনো অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, তাহলে একটা ইনস্টলমেন্টে দিতে হবে, কিংবা যেগুলা ইনস্টলমেন্ট আসে এগুলা দিতে হবে। তো মূলত আমরা 4টা ইনস্টলমেন্টেই অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা দিতে হবে। এখানে এটা বলা আছে 66 এ এসে। 67 এ বলা আছে এস্টিমেট অফ অ্যাডভান্স ট্যাক্স। এস্টিমেটটা কি রকম হবে এই বিষয়টা বলা আছে। where an assessee who is required to pay advance tax under section 64 estimates at any time before the last installment is due that the tax payable by him for the relevant assessment year is likely to be less than the amount of tax as computed under section 65, he may, after giving the Deputy Commissioner of Taxes an estimate of the tax payable by him, pay such estimated amount of advance tax as reduced by the amount, if any, already paid in equal installments on the due dates of payment under section 66. The assessee may furnish a revised estimate of such amount at any time before any of such installments become payable and may thereby adjust any excess or deficiency by reference to the amount already paid by him under this section in any subsequent installment or installments payable in such financial year. তো এখানে আপনার যদি মনে হয় যে ট্যাক্সটা কম আসবে এই বছরে, আগের বছরে যা এসেছিল এই বছরে একটু কম আসতে পারে, তাহলে আপনি এটা এস্টিমেট করবেন, এস্টিমেট করে এটা জমা দেবেন। যদি দেখা যায় একটা কিংবা দুইটা ইনস্টলমেন্ট দেওয়ার পরে আপনি এস্টিমেটটা করেছেন যে না কম আসবে, তাহলে এটা আপনি আবার রিক্যালকুলেট করে আর একটা এস্টিমেট করবেন এবং ওই এস্টিমেট থেকে আগের গুলা হিসাব করে ইনস্টলমেন্টটা ঠিক করবেন পরবর্তী ইনস্টলমেন্ট গুলো। এটা হচ্ছে এস্টিমেট অফ অ্যাডভান্স ট্যাক্স সেকশন 67 এ এটা বলা আছে। সেকশন 68 এ বলা আছে অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স বাই নিউ এসএসসিস। নতুন এসএসসি অ্যাডভান্স পেমেন্টটা কি করবেন ট্যাক্স, এটা সেকশন 68 এ বলা আছে। Any person who has not previously been assessed by way of regular assessment under this ordinance or the Income Tax Act 1922 আগের যে আইনটা shall before the 15th day of June in each financial year, if his total income subject to section 64(2) of the period which would be the income year for the immediately following assessment year is likely to exceed, যদি পরের ইয়ারে দেখা যায় যে 6 লাখ ক্রস করবে মনে হয় ওনার, likely to exceed 6 lakh taka, sent to the Deputy Commissioner of Taxes an estimate of his total income and advance tax payable by him calculated in the manner laid down in section 65 and shall pay such amount on such dates specified in section 66 as have not expired by installments which may be revised
অ্যাকর্ডিং টু সেকশন 67(2). তাহলে নতুন করদাতা দেখবেন ওনার যদি এই বছরে 6 লাখের উপরে আয় হয়ে যায়, তাহলে একটা এস্টিমেট সহ ডেপুটি কমিশনার অফ ট্যাক্স কে যে ডেট গুলা বলা আছে ওই সব ডেটের মধ্যে উনি ইনস্টলমেন্ট গুলা জমা দেবেন, এবং যদি কোনো ইনস্টলমেন্ট আগে এক্সপায়ার হয়ে থাকে তাহলে এটা 67(2) অনুযায়ী আবার ক্যালকুলেট করে জমা দেবেন। এটা হচ্ছে সেকশন 68 এ বলা আছে। সেকশন 68 এ অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স বাই নিউ এসএসসি এর কথা বলা আছে, আর সেকশন 68 এ তে অ্যাডভান্স ট্যাক্স অন সার্টেইন ইনকাম, কিছু কিছু ইনকামের ক্ষেত্রে 68 এ তে অ্যাডভান্স ট্যাক্স এর কথা বলা আছে। আমরা একটু সেকশন 68 এ দেখব, এবং 68 বি তে বলা আছে অ্যাডভান্স ট্যাক্স ফর ওনার্স অফ প্রাইভেট মোটর কার। প্রাইভেট মোটর কারের ওনারদের ক্ষেত্রে যে অ্যাডভান্স ট্যাক্সটা আছে, এই অ্যাডভান্স ট্যাক্সের কথা 68 বি তে বলা আছে। আমরা একটু সেকশন 68 এ এবং বি টা দেখে নিচ্ছি। Section 68A. A manufacturer of cigarette shall pay advance tax at the rate of 3% on net sale price in every month. এটা আমরা আগে দেখেছিলাম যে সিগারেট ম্যানুফ্যাকচারার যারা আছেন তারা 3% রেটে অ্যাডভান্স ট্যাক্সটা জমা দেবেন প্রতি মাসে। The advance tax paid under subsection 1 means under subsection 1 of section 68A shall be adjustable against the quarterly installment of advance tax payable under section 66. এটা আবার adjustable হবে quarterly installment এর অনুযায়ী। Explanation in this section, net sale shall be A minus B, where A is the gross sale and B is the value of value added tax. B is the value added tax and the supplementary duty যেটা সিগারেটের জন্য applicable if any যদি থেকে থাকে on such gross sales। তার মানে একটা ভ্যাটটা বাদ দিতে হবে, ভ্যাট এবং এসডি বাদ দিয়ে যে অ্যামাউন্ট ওই অ্যামাউন্টের উপরে 3% করে দিতে হবে, এটা 68 এ তে বলা আছে। আর 68 বি তে বলা আছে every person owning a private motor car shall be deemed to have an income by which the motor car is maintained and shall pay advance income tax to be collected at the rate and in the manner as mentioned in subsection 2. Subsection 2 তে একটা চার্ট বলা আছে, ওই চার্ট অনুযায়ী ট্যাক্সটা দিতে হবে মোটর কার প্রাইভেট মোটর কার ওনারকে। কেন দিতে হবে? কারণ ধরে নেওয়া হবে যে ওই প্রাইভেট মোটর কার ওনারের ওই পরিমাণ আয় আছে যে আয় দিয়ে উনি ওই কারটা মেনটেন করে থাকেন। আমরা প্রিজাম্পটিভ ইনকাম বা অনুমিত আয় ধরে থাকি, এটা ব্যাক ক্যালকুলেশন করে আমরা একটা অনুমিত আয় বের করে থাকি ওই পারসনের। টুতে রেটটা বলা আছে সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ সাবসেকশন 3, the authority responsible for the registration and fitness renewal of motor car shall collect on or before the date of registration or fitness renewal of the motor car advance tax at the following rate. নিচে কিছু রেট বলা আছে, ওই রেট অনুযায়ী ট্যাক্সটা অ্যাডভান্স ট্যাক্স কালেক্ট করবে। এটা ফিটনেস রিনিউয়ালের ক্ষেত্রে এটা কালেক্ট করবে কিংবা তার আগে কালেক্ট করবে। এ কার অর এ জিপ, আগে আমরা দেখেছি মোটর কার বলা আছে, কিন্তু এখানে মোটর কার কিংবা জিপের কথা বলা আছে। 1500 সিসি কিংবা 75 কিলোওয়াট যেটা ইলেকট্রনিক কারের ক্ষেত্রে, এটা পর্যন্ত হচ্ছে 25,000 টাকা দিতে হবে অ্যাডভান্স ট্যাক্স হিসাবে। 1500 সিসি থেকে শুরু করে 2000 সিসি কিংবা 75 কিলোওয়াট থেকে 100 কিলোওয়াট হলে এটা দিতে হবে 50,000 টাকা। 2000 সিসি থেকে 2500 সিসি 75, 2500 সিসি থেকে 3000 সিসি 1,25,000 টাকা, 3000 থেকে 3500 1,50,000 টাকা, এবং 3500 সিসি কিংবা 175 কিলোওয়াটের উপরে যেসব মোটর কার এবং জিপ আছে তাদের ক্ষেত্রে 2 লক্ষ টাকা করে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হবে। মাইক্রোবাসের ক্ষেত্রে 30,000 টাকা
দিতে হবে, provided that the rate of tax shall be 50% higher for each additional motor car. একটার বেশি যদি মোটর কার থাকে তাহলে পরবর্তী প্রত্যেকটা অতিরিক্ত মোটর কারের জন্য 50% বেশি দিতে হবে। If the owner has two or more motor cars in his name or in joint names with other person or persons, যদি ওনার নামে কিংবা জয়েন্ট নামে থাকে তাহলেও এটা 50% হাইয়ার দিতে হবে পরবর্তী মোটর কার গুলার জন্য। এই রেটটা বলা আছে এখানে। আমরা এটা শুরু হওয়ার আগে এখানে দেখেছিলাম যে সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ সাবসেকশন 3, তাহলে সাবসেকশন 3 তে কিছু প্রভিশন বলা আছে, এগুলা বাদে সাবসেকশন 3 তে বলা আছে অ্যাডভান্স ট্যাক্স আন্ডার সেকশন 2 shall not be collected if the motor car is owned by the government and the local government, গভর্নমেন্ট অথবা লোকাল গভর্নমেন্টের দ্বারা যদি থাকে, a project, program or activity under the government and the local government, a foreign diplomat, a diplomatic mission in Bangladesh, United Nations and its office, a development partner of Bangladesh and its affiliated office or officials, an educational institution under the MPO monthly payment order of government, MPO ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, a public university, any entity that is not a person as defined under clause 46 of section 2 of this ordinance. Section 2 এর clause 46 এ পার্সনের যে ডেফিনেশন দেয়া আছে ওই ডেফিনেশনের মধ্যে যদি না পড়ে তাহলে a gazetted war wounded freedom fighter, যেসব ফ্রিডম ফাইটাররা যুদ্ধাহত এবং যুদ্ধাহত হিসাবে গ্যাজেটভুক্ত আছেন তারা এখানে তাদেরকে ট্যাক্স দিতে হবে না। An institution that has obtained a certificate from the board that advance tax shall not be collected from it, যদি বোর্ড থেকে কোনো ইনস্টিটিউশন একটা সার্টিফিকেট ইস্যু করিয়ে নেন সেক্ষেত্রে ওনাকেও ওই ইনস্টিটিউশনকেও এই ট্যাক্সটা দিতে হবে না, তাহলে এরা এক্সাম্পটেড হবেন এই অ্যাডভান্স ট্যাক্সের ক্ষেত্রে। 4 এ বলা আছে where a person pays advance tax under subsection 2 and the income from regular source of the person result in a tax liability less than the said advance tax, the income from such person shall be deemed to be the amount that results a tax liability equal to the said advance tax. তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই সাবসেকশন 2 এর অধীনে যে ট্যাক্সটা অ্যাডভান্স হিসাবে পেমেন্ট করা হয়েছে যদি রেগুলার ইনকামে ট্যাক্সটা এর থেকে কম আসে তাহলে বেশি ট্যাক্স নেওয়া হবে এ কথা বলা নেই, বলা আছে ইনকামটা অনুমিত হবে ওই অ্যামাউন্টই যেটা অ্যাডভান্স ট্যাক্সের অ্যাডভান্স ট্যাক্স যেটা কালেক্ট করা হয়েছে যে ইনকামের উপরে এইটুকু ট্যাক্স আসে, অনুমিত আয় হিসাবে অতিরিক্ত আয়টা ধরতে হবে। The advance tax paid under subsection 2 shall not be refundable, এই বিষয়টা ক্লিয়ারলি বলা আছে, এটা ফেরতযোগ্য না এই অ্যাডভান্স ট্যাক্সটা। In this section, motor car includes a jeep or a microbus but does not include a motor vehicle mentioned in section 53Q, a motorcycle and a motorcycle হবে না, কিংবা section 53Q তে যেসব ভেহিকুলের কথা বলা আছে এগুলা হবে না। Income from regular sources means income from any source other than the source mentioned in subsection 2 of income of section 82C, 82C বাদে অন্যান্য সেকশনের ইনকামের বিষয়টা বলা আছে, এই জন্য এই যে রেগুলার সোর্সেস এর ইনকামটা এখানে ডেফিনেশনটা এই জায়গায় ক্লিয়ার করা হয়েছে। এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেকশন 68B অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এর ক্ষেত্রে এবং গাড়ির ক্ষেত্রে ট্যাক্সটা কিভাবে দিতে হয় এবং এই ট্যাক্সের ট্রিটমেন্টটা কি হয়। কোনো কোয়েশ্চন আছে কিনা এইটুকু এই সেকশনে কিংবা এর আগে যে আলোচনা করেছি ওই আলোচনার মধ্যে?
স্যার এই সেকশনে যে সাবসেকশন 4 যেটা বলছো স্যার, জি, এইখানে এই জিনিসটা একটু আর একটু ক্লিয়ার করে দিবেন স্যার। এখানে বলা আছে আপনার যদি মনে করেন আপনার 25,000 টাকা আপনি ট্যাক্স দিয়েছেন, এখন 25,000 টাকা ট্যাক্সের জন্য আপনার ইনকাম হতে হয় মনে করেন 6 লাখ টাকা। আমরা যে ট্যাক্সটা ক্যালকুলেট করি 3 লাখ টাকা পর্যন্ত আপনার যদি স্ল্যাব হয়ে থাকে, তাহলে 4 লাখ পর্যন্ত 5,000 টাকা ধরে নিলাম। আর পরের যে 2 লাখ টাকায় 10% হিসাবে 20,000 টাকা, তার মানে 6 লাখ টাকা ইনকাম। আপনার 25,000 টাকার ট্যাক্স অ্যাডজাস্ট করতে 6 লাখ টাকা ইনকাম হয়। এখন দেখা গেল আপনার ইনকাম 4 লাখ টাকা, আপনার ট্যাক্স আসে 5,000 টাকা। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে এসে বলা আছে এই টাকা ফেরত দেওয়া হবে না, 5 এ বলা আছে। 4 এ বলা আছে সেক্ষেত্রে যদি আপনার কম হয় ট্যাক্স লায়াবিলিটি, the income of such person shall be deemed to be the amount that results a tax liability equal to said advance tax. মানে আপনার ইনকামটা বেশি ধরা হবে। ডিমড ইনকাম আসবে এখানে, আমরা প্রিজাম্পটিভ ইনকাম বলতে পারি, এখানে অনুমিত আয় হিসেবে ধরা হবে। এখানে প্র্যাকটিসটা থাকে কি, অনেকে এই 4 লাখ টাকা ইনকাম থাকলে 5,000 টাকা ট্যাক্স লায়াবিলিটি দেখিয়ে 25,000 টাকা দেখান যে অ্যাডভান্স ট্যাক্স এসেছে, মিনিমাম অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এটাই দিয়ে দিচ্ছেন অনেকে। তো আসলে এটা এই প্র্যাকটিস না, আসলে আপনাকে ব্যাক ক্যালকুলেশন করে ওই পরিমাণ ইনকাম অ্যাড করতে হবে। ক্লিয়ার কিনা জাবের ভাই? এটার মানে হচ্ছে স্যার তাহলে স্যার আমি ব্যাক ক্যালকুলেশন করে আমার 4 লাখ থেকে মানে 6 লাখ টাকা নিয়ে 6 লাখ করে ফেলবেন, 2 লাখ টাকা আপনার ডিমড ইনকাম, প্রিজাম্পটিভ ইনকাম বলবেন, অনুমিত আয়, যেহেতু আপনার গাড়ি আছে। এই সেকশনটা শুরুই করেছে কিন্তু ওইভাবে, যেহেতু আপনার গাড়ি আছে সেহেতু ধরে নেওয়া হচ্ছে আপনার ওই পরিমাণ আয় আছে, যে পরিমাণ আয়ের অধীনে এই গাড়িটা আপনি মেনটেন করছেন। দেখেন, এভরি পারসন ওনিং এ প্রাইভেট মোটর কার শ্যাল বি ডিমড টু হ্যাভ অ্যান ইনকাম, ডিমড টু হ্যাভ অ্যান ইনকাম, একটা ওই ধরনের একটা ইনকাম আছে, বাই হুইচ দ্য মোটর কার ইজ মেনটেন, যা দিয়ে আপনি মোটর কার মেনটেন করছেন, সেজন্য আপনার কাছ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে। এটা এমন না যে আপনার গাড়ির ট্যাক্স নেওয়া হচ্ছে, আপনি গাড়ি চালাচ্ছেন তার মানে ধরে নেওয়া হচ্ছে আপনার ওই পরিমাণ আয় আছে। এখন যদি অ্যাসেসমেন্টে এসে দেখা যায় যে আপনার ওই পরিমাণ আয় নেই, তাহলে আপনাকে such person shall be deemed to be the amount, the income of such person shall be deemed to be the amount that results a tax liability equal to the said advance tax. আপনার ইনকামটা ধরে নেওয়া হবে ওই টাকা যেটা দিয়ে এই অ্যাডভান্স ট্যাক্সটা এসেছে, এই অ্যাডভান্স ট্যাক্সের সমান যাতে আপনার ট্যাক্সটা আসে। ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আরেকটা কোশ্চেন স্যার, সেটা হচ্ছে স্যার 64 এ আমাদেরকে যে 6 লাখ টাকা বলছে, এই 6 লাখ টাকা কি স্যার আফটার অ্যাসেসমেন্ট, নাকি আমি এটা ধরে নিব যে আমার হয়তো 6 লাখ টাকা পর্যন্ত ইনকাম আচ্ছা, করতে পারে? না, 6 লাখ টাকা যদি মানে আপনি আগের বছরের রিটার্ন যদি জমা দিয়ে থাকেন তাহলে যে ইনকামটা আছে এটা, আর যদি জমা দেওয়া না হয়ে থাকে আপনার রিটার্ন, তাহলে যদি ট্যাক্স অথরিটি অ্যাসেস করে থাকে কোনোভাবে তাহলে সেটা, আর যদি জমাও দেওয়া হয়নি, অ্যাসেসও করা হয়নি, আপনার নতুন করদাতা, তাহলে আপনি ধরে নেবেন যে এই বছরের 6 লাখ আছে কিনা, হলে আপনি ভলান্টারি ডিক্লারেশন দেবেন। ক্লিয়ার কিনা? তাহলে 3টা সিনারিও, একটা হচ্ছে আপনি রিটার্ন দিলে তো আপনি জানেনই কত আছে, 2 রিটার্ন দেওয়ার দিয়েছেন, অ্যাসেসমেন্ট হয়ে গেছে, তখন 6 লাখ টাকা হয়েছে, তাহলে এটা 6 লাখ টাকা হবে। আর একটা হচ্ছে রিটার্ন দেননি, অ্যাসেসমেন্ট হয়েছে 6 লাখ টাকা, তাহলেও আপনাকে দিতে হবে। আর নতুন হলে আপনার ধারণা করে দেবেন, এটাতে কোনো ধরা বাঁধা ইয়ে নাই, আপনি নিজে ভলান্টারিলি দেবেন। ক্লিয়ার কিনা? জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চন আছে কিনা এখানে? সেকশন 68 বি তে কিংবা এর আগে যে সেকশন গুলা পড়ে আসলাম আমরা।
ভাই গাড়ির মনে হয় এখানে অ্যাডভান্স ট্যাক্স মনে হয় বাড়াইছে। এটাই রেট। না এখন মনে হয় 28,000 টাকা সামথিং কিনা 27,000 টাকা মনে হয় বাড়াইছে ভাই। না এটা তো 22 পর্যন্ত ইয়ে করা। কোনটাতে 28,000? রিসেন্টলি বাড়াইছে ভাই। মানে কোনটার ক্ষেত্রে আমাকে একটু বলেন। মানে সবকিছুতে এআইটি বাড়াইছে ভাই। আমার কাছে চার্ট আছে, আমি শেয়ার করবো। কোনো এসআরও দিয়ে ইয়ে করা হয়েছে? এছাড়াও না, বিআরটি থেকে একটা সার্কুলেশন আছে ভাই। আমি দেখি, আপনি শেয়ার করি, দেখেন এটা হয়তো। আমরা তো ইয়েতে আছে এটা, আমরা পরিপত্রে পাবো গাড়ির ইয়ের হিসাবটা। পরিপত্রে তো আমরা ট্যাক্সের রেটটা পাবো কত করে আছে। না 25,000 টাকা রাখছে ভাই, ওই ব্যাংক জমা মনে হয় বাড়াইছে ভাই, আদার্স প্যারামিটার বাড়াইছে। অন্যান্য অন্যান্য ইয়ে বাড়তে পারে আমার হ্যাঁ ওখানে বাড়াইছে ভাই। এখানে রেট এটাই, অন্য রেট গুলা বাড়াতে পারে। আপনি যেটা বলছেন যে অন্যান্য যে ইয়েগুলা আছে, কিন্তু হ্যাঁ। রেটটা এর থেকে বেশি হলে ইয়েটা চেঞ্জ করতে হবে। না 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 বস, এই 25,000 এআইটি 25,000 আছে, কিন্তু অন্য ব্যাংক জমা আদার্স রাইট, বাড়াইছে। হ্যাঁ এগুলা বেড়েছে সবকিছুই, অন্যান্য এগুলা বেড়েছে, বাট এখানে পরিপত্রে ইয়েটা ঠিক আছে আপনার। গাড়ির রেটটা আগের মতোই আছে, যদি চেঞ্জ হয় তাহলে আইনে চেঞ্জ হবে। আর কোনো কোয়েশন আছে কিনা এই জায়গায়? এইটুকু আলোচনার মধ্যে আর কোনো কোয়েশন আছে কিনা? আমরা আজকে মেইনলি ইয়ের আলোচনাটা বেশি করছি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এর আলোচনাটাই বেশি করছি। এর আগের ক্লাসে আমরা ট্যাক্স ডিডাকশনের সোর্সের বিষয়টা আলোচনা করেছিলাম। আমরা এখানে একটা বিষয় খেয়াল করেন, আহ, এখানে আমরা যে থ্রিতে বলা আছে কিন্তু কাদেরকে দিতে হবে না, এই বিষয়টা বলা আছে। আর আমরা মোটর কারের ডেফিনেশনটা একটু একটু খেয়াল করে দেখেন, এই জায়গাতে একটু একটা বিষয় খেয়াল রাখতে হবে। এখানে প্রাইভেট মোটর কার বলা আছে, মোটর কার বলতে আমরা কার ও জিপ করে বলা আছে। আবার শেষে মোটর কারের একটা ডেফিনেশন বলা আছে, মোটর কার ইনক্লুডস এ জিপ অর এ মাইক্রোবাস। জিপ এবং মাইক্রোবাসও মোটর কারের মধ্যে আসবে, but does not include a motor vehicle mentioned in section 53Q and a motorcycle। তাহলে মোটরসাইকেল হবে না, আর সেকশন 53Q তে যেসব মোটর ভেহিকুলের কথা বলা আছে এগুলা মোটর কারের আওতায় পড়বে না। সেকশন 53Q তে তাহলে যে মোটর ভেহিকুল গুলার কথা বলা আছে এগুলা আমরা একটু দেখে নিচ্ছি সেকশন 53Q তে, এবং এটার রেটটা পরিপত্রে পাবেন। পরিপত্রে আমি পৃষ্ঠা 32-এ গেলে দেখবেন বাণিজ্যিক ভাবে পরিচালিত, আগে আমরা দেখেছি প্রাইভেট মোটরযান হতে উৎস অগ্রিম কর
তাহলে এখানে বাণিজ্যিক ভাবে এখানে বাসের কথা বলা আছে 16,000 টাকা, 52 সিটের বাস, 52 সিটের উপরে এবং 52 সিটের নিচে হলে 11,500। এয়ার কন্ডিশন বাস, ডাবল ডেকার বাস, এয়ার কন্ডিশন মিনি বাস, এই জায়গায় অন্যান্য ভেহিকুল, মোটর ভেহিকুল গুলার কথা বলা আছে। ট্যাক্সি ক্যাবের কথাও বলা আছে এখানে, এয়ার কন্ডিশন নন এসি ট্যাক্সি ক্যাব। মোটর বাইকটা কোথায় বলা আছে? মোটর মোটর বাইকটা বাইক কোথাও পান? নাই, নাই এখানে, মোটর বাইকের উপর স্যার অ্যাডভান্স এআইটি নাই? নাই, নাই। মোটরসাইকেলের ক্ষেত্রে নাই, এটা আপনার আমরা যে সেকশন নিয়ে আলোচনা করলাম এখন, এখানে আপনার ক্লিয়ারলি বলা আছে মোটর কারের ডেফিনেশনে মোটরসাইকেল হবে না, নট ইনক্লুড মোটর ভেহিকল মেনশনড ইন সেকশন 53Q তে। সেকশন 53Q তে আমরা গিয়ে কমার্শিয়াল ভেহিকল গুলা দেখলাম, আর মোটর বাইকটা এখানে আসবে না। ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে আমরা এই সেকশনের সাথে আমরা পরিপত্রে যে পেজ 32 এবং 33 তে যে রেটটা দেয়া আছে, এই রেটটা যদি আমরা দেখি তাহলে এখানে এটা অ্যাড করলাম আমি এটার সাথে, এবং এখানে ওই ধারার ইয়েগুলা বলা আছে। যদিও সেকশন 52 আমরা ইয়েতেও পাবেন, এই বিষয়টা 53Q তেও সরাসরি পাবেন। সেকশন 53Q তে গেলেও পাবেন। এখন আমরা সেকশন 69 এ গিয়ে দেখি যে এই অ্যাডভান্স ট্যাক্সের যে বিষয়টুকু বলা আছে, অ্যাডভান্স ট্যাক্সটা আমরা যদি পেমেন্ট না করি সেক্ষেত্রে কি হতে পারে। ফেলিয়ার টু পে ইনস্টলমেন্টস অফ অ্যাডভান্স ট্যাক্স, এখানে বলা আছে where an assessee who is required to pay advance tax fails to pay any installment of such tax as originally computed or as the case may be estimated or the due date, he shall be deemed to be an assessee in default, মানে খেলাপি করদাতা হিসাবে তাকে ধরে নেওয়া হবে। assessee in default টাকে আমরা বলি খেলাপি করদাতা। in respect of such installment, ওই ইনস্টলমেন্টের জন্য উনি খেলাপি হয়ে যাবেন। মানে মনে করেন আপনার ট্যাক্স 6 লাখ টাকার বেশি আসে আয় গত বছরে, এবং আপনি 4টা ইনস্টলমেন্টে আপনার হয়তো 10,000 টাকা করে 40,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি এটা পেমেন্ট করতে ফেইলিওর হলেন, সেক্ষেত্রে আপনাকে খেলাপি হিসাবে ঘোষণা করা আইনি সুযোগ আছে আন্ডার সেকশন 69। সেকশন 70 তে বলা আছে লেভি অফ ইন্টারেস্ট অফ ফেইলিওর টু পে অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টে ফেইলিওর হওয়ার কারণে, ব্যর্থতার কারণে আপনার ইন্টারেস্টটাও অ্যাড হতে পারে। where in respect of an assessee who is required to pay advance tax is found in the course of regular assessment that advance tax has not been paid in accordance with the provisions of this chapter, there shall be added without prejudice to the consequences of assessee being in default under section 69 to the tax as determined on the basis of such assessments, simple interest thereon calculated at the rate for the period specified in section 73. Section 73 তে যে রেটটা বলা আছে ওই রেটে সিম্পল ইন্টারেস্ট দিতে হবে। তো 72 টা আমরা একটু দেখে 73 তে যাচ্ছি। 72 তে বলা আছে ইন্টারেস্ট পেয়েবল বাই গভর্নমেন্ট অন এক্সেস পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স। The government shall pay interest at 10% per annum on the amount by which the aggregate sum of advance tax paid during a financial year exceed the amount of tax payable by him as determined on regular assessment. গভর্নমেন্ট যদি বেশি নিয়ে নেয় তাহলে 10% রেটে গভর্নমেন্ট দেবে, ইন্টারেস্ট পেয়েবল বাই গভর্নমেন্টকে দিতে হবে অন এক্সেস পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স টু দ্য পিরিয়ড অফ হুইচ ইন্টারেস্ট আন্ডার সেকশন 1 shall be payable shall be the period from the first day of July of the assessment year of the date of regular assessment in respect of the income of that year, or a period of 2 years
from the said first day of July, whichever is shorter, যেটা short হবে ওই পিরিয়ডের জন্যই ইন্টারেস্টটা দিতে হবে গভর্নমেন্টকে। এটা হচ্ছে 72। 73 তে বলা আছে ইন্টারেস্ট পেয়েবল বাই দ্য এসএসসি অন ডেফিসিয়েন্সি ইন পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স করতে গিয়ে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে যে ইন্টারেস্টটা দিতে হবে এর বিষয়টাই এখানে বলা আছে। হোয়ার ইন এনি ফাইন্যান্সিয়াল ইয়ার অ্যাডভান্স ট্যাক্স হ্যাজ বিন অ্যাডভান্স ট্যাক্স পেইড বাই অ্যান এসএসসি together with the tax deducted or collected at source in any, if any, under this chapter is less than 75% of the amount of tax payable by him as determined on regular assessment, the SSC shall pay in addition to the balance of tax payable by him simple interest at the rate of 10% per annum on the amount by which the tax so paid, deducted and collected falls short of the 75% of the SS tax. মানে SS tax যা হবে তার 75% পর্যন্ত যদি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আকারে দেয়া না হয়ে থাকে তাহলে যেটুকু অংশ কম দেয়া হয়েছে ওইটুকু অংশের জন্য 10% হিসাবে প্রতি বছরে সিম্পল ইন্টারেস্ট রেটে ইন্টারেস্ট দিতে হবে, provided that the rate of interest shall be 50% higher if the return is not filed on or before the tax day. যদি রিটার্ন ট্যাক্স এর মধ্যে ফাইল করা না হয়ে থাকে তাহলে ওই অ্যাডভান্স ট্যাক্স এর জন্য 50% আপনাকে যেটুকু অ্যাডভান্স ট্যাক্স দেননি এটার জন্য আরো 50% বেশি দিতে হবে। 50% ইন্টারেস্ট বেশি দিতে হবে, মানে এখানে ইন্টারেস্ট রেট যেহেতু 10% বলা আছে তাহলে সেক্ষেত্রে 15% হবে ইন্টারেস্ট রেট। এই বিষয়ে আরো বিস্তারিত কিছু বিষয় এখানে বলা আছে। তাহলে এখানে অ্যাডভান্স ট্যাক্স এর গুরুত্বটা আমরা দেখলাম যে না দিলে আমাদের আবার 10% রেটে দিতে হবে, তবে সেটা 75% অফ অ্যাসেসড ইনকাম যাতে কভার হয়। এর থেকে কম দিলে ওই কম অংশের উপরে আমরা ওই টাকা তো দিতেই হবে, অন টপ আরো 10% ইন্টারেস্ট দিতে হবে। আর যদি রিটার্নটা ট্যাক্সের মধ্যে সাবমিট করা না হয় সেক্ষেত্রে 10% এর আরো 50% ইন্টারেস্ট অ্যাড হবে এখানে। ক্লিয়ার কিনা এটা? এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা 72 তে দেখলাম যে গভর্নমেন্টও এখানে আমাদেরকে ইন্টারেস্ট দেবে যদি বেশি হয়ে যায় অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। গভর্নমেন্ট আমাদেরকে দেবে না, মানে গভর্নমেন্টকেও দিতে হবে যদি ইয়েটা থাকে আপনার এক্সেস অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স থাকে। তে এই বিষয়টা। আর 73টা আমাদের জন্য অ্যাপ্লিকেবল বেশি, কারণ আমাদের অ্যাডভান্স ট্যাক্স এর যে বিষয়টা আছে দেখা যায় যে এই জায়গাতে অ্যাওয়ারনেস নেই। এ তে আমরা একটা নতুন প্রভিশন অ্যাড করা হয়েছে ট্যাক্স ডে যখন আসে, ডিলে ইন্টারেস্ট ফর নট ফাইলিং রিটার্ন অন অর বিফোর দ্য ট্যাক্স ডে। এটা হয়তো এখানে অন্য জায়গাতেও থাকতে পারতো, এখানে এটা ডিলে ইন্টারেস্টটা দেয়া হয়েছে অ্যাড করে। তো এই ডিলে ইন্টারেস্টটা হচ্ছে আমরা জানি, এটা আমরা আগে আলোচনা করেছি পার্সোনাল ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে, যে 2% করে পার মান্থ আমাদেরকে ইন্টারেস্ট দিতে হবে আন্ডার সেকশন 73A যদি আমরা ট্যাক্সের মধ্যে রিটার্ন সাবমিট না করি। মনে করেন আমাদের ট্যাক্স ডে ছিল যেটা আমরা 2022-23 জন্য ক্রস হয়ে গেছে ট্যাক্স ডে, এখন আমরা টাইম প্রেয়ার নিয়ে রিটার্ন ইউনিভার্সাল সেলফে সাবমিট করলেও আমাদেরকে সেক্ষেত্রে
75 এর অধীনে 2% করে ইন্টারেস্ট দিতে হবে। এই বিষয়টা এখানে ইয়ে করা আছে 73A তে। আর 74 এ যেটা আমরা এর আগে এতটুকু আলোচনায় আমরা দেখলাম যে কিছু ট্যাক্স আমাদের উৎসস্থলে কর্তন হয়ে যাচ্ছে একদিক দিয়ে, আবার কেউ কেউ উইথহোল্ডিং অথরিটি হিসাবে কর্তন করছেন, আর কিছু ট্যাক্স অ্যাডভান্স হিসাবে আমাদেরকে দিতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, এবং এগুলা কমপ্লায়েন্স না মানার জন্য আমাদের কিছু ইন্টারেস্টও দিতে হচ্ছে। আর আমরা সেকশন 74 এ এসে পেমেন্ট অফ ট্যাক্স অন দ্য বেসিস অফ রিটার্ন যেটা দেখতে পেলাম, যে রিটার্নের ভিত্তিতে বাকি যে অ্যামাউন্টটা আছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং টিডিএসটা তো আমরা দিলাম, দেওয়ার পরে আমাদের হিসাব অনুযায়ী যে পরিমাণ ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে ওই অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য, ওই পরিমাণ ট্যাক্স অতিরিক্ত অংশটুকু আমরা রিটার্নের সাথে জমা দেব। এটাই হচ্ছে 74 এ অধীনে আমরা রিটার্নের সাথে ট্যাক্সটা দিচ্ছি, এটাই সেকশন 74 এ বলা আছে। এই হচ্ছে এই চ্যাপ্টারের আলোচনা। আমরা রিটার্ন অফ ইনকাম, রিটার্ন অফ উইথহোল্ডিং ট্যাক্স আমরা একটু আগে আলোচনা করে নিয়েছি। রিটার্ন অফ উইথহোল্ডিং ট্যাক্স এর বিষয়টা 75A তে এসে আমরা রিটার্নটা দেখেছি। এখানে পুরো বিষয়টা আবার বলা আছে। আমরা 75 এর রিটার্নটা দেখেছি, পুরো কিভাবে করতে হয় এটাও আমরা দেখেছি। একটা কোয়েশ্চন ছিল জাবের ভাইয়ের মনে হয়, যে এটা জাকির ভাই বলেছিলেন মনে হয়, এটা এক্সটেন্ড করা যায় কিনা। এখানে দেখেন 75 এতে provided that the last date of the submission of a return as specified in this subsection may be extended by Deputy Commissioner of Taxes up to 15 days from the date so specified. আমি বলেছিলাম এক্সটেন্ড করা যায় এবং আইনে গিয়ে আমরা ওই জায়গায় যাব, এখানে বলা আছে 15 দিন পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। আবার the board may by notification in the official gazette specify the cases in which the return required to be filed under this section shall be filed electronically or in any other machine readable or computer readable media। এটা বোর্ডের ক্ষমতা দেয়া আছে যে গেজেটের মাধ্যমে এটা পাবলিশ করবে, যে অন্যভাবে দেয়া যাবে কিনা। জাকির ভাই ক্লিয়ার কিনা? আপনার শুরুর দিকে কোয়েশ্চন ছিল মনে হয়। জি স্যার, ক্লিয়ার স্যার। ডিসিটি এটা বাড়াতে পারে, কতদিন বাড়াতে পারে? এটা 15 দিন বাড়াতে পারে এবং এটা 75A তে বলা আছে। আমরা রিটার্ন ফর্মটা দেখেছিলাম যে রিটার্ন অফ উইথহোল্ডিং ট্যাক্স আন্ডার সেকশন 75A, যখন আমরা ক্লাস শুরু করি আলোচনাটুকু হয়েছে। আর আমরা এখানে সেকশন 75 এ রিটার্ন অফ ইনকাম আমরা জানি যে রিটার্নটা আমরা সাবমিট করি, সেটা হচ্ছে আন্ডার সেকশন 75। কে সাবমিট করবে, কিভাবে করবে, এইসব আলোচনা আমরা করেছি পার্সোনাল ট্যাক্সেশনের আলোচনাতেই, যে রিটার্ন সাবমিট করতে হবে, ট্যাক্স ডেট মধ্যে সাবমিট করতে হবে, কাকে কাকে সাবমিট করতে হবে, স্যালারি যদি 16,000 টাকার বেশি হয়। তারপর আমরা একটা লিস্ট দেখেছি যে এবছর তাদেরকে অবশ্যই সাবমিট করতে হবে। এই বিষয়গুলোই আমাদের সেকশন 75 এ আছে এবং বিভিন্ন জায়গাতেই দেখা যায় যে সেকশন 75 এর অধীনে যাদের রিটার্ন সাবমিট করার বাধ্যবাধকতা আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এই জিনিসগুলো আছে এখানে। আর সেকশন 78 এ ফাইলিং অফ রিভাইজ রিটার্নের বিষয়টা বলা আছে, 77 এ নোটিশ অফ ফাইলিং রিটার্নের কথা বলা আছে। আর আমরা জানি যে সেকশন 79 এ ডকুমেন্টস গুলা, প্রোডাকশন অফ অ্যাকাউন্টস এন্ড ডকুমেন্টস এটসেট্রার কথা বলা আছে। আর সেকশন 80 তে স্টেটমেন্ট অফ অ্যাসেট লায়াবিলিটিস এন্ড লাইফস্টাইল, এই বিষয়গুলো আমরা পার্সোনাল ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে দেখেছি আন্ডার সেকশন 80 কি কি দিতে হয়, কি কি দিতে হয় না। এটা এই হচ্ছে রিটার্ন এন্ড স্টেটমেন্টের মোটামুটি বিষয়। আরো কিছু স্টেটমেন্ট আছে আমরা পরবর্তীতে দেখব,
আরো কয়েকটা স্টেটমেন্টের বিষয়গুলো আছে। আর অডিট অফ দা রিটার্ন অফ উইথহোল্ডিং ট্যাক্স 75 এ আছে, এটা আবার অডিট হতে পারে রিটার্নের উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্নটা, যদি আপনার কোনো ইয়ে থেকে থাকে। সঠিকভাবে আপনি এটা সাবমিট করেছেন কিনা ট্যাক্স গুলা, এগুলা খেয়াল করে দেখার জন্য একটা অডিট হতে পারে। তো এই অডিটটা 4 বছরের মধ্যে হতে হবে, 4 বছরের পরে কোনো অডিট হবে না। এটা পরবর্তীতে চ্যাপ্টার 9 এ অ্যাসেসমেন্ট গুলার বিষয় বলা আছে, যেখানে আমরা ট্যাক্স রিটার্ন সাবমিশনের পরে অ্যাসেসমেন্ট প্রসেসটা কিভাবে হয়, নরমাল অ্যাসেসমেন্টে কিভাবে হয়, কিংবা কোনো রিটার্ন ও 82BB আমরা পড়েছি, ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট, এটা নিয়ে। এটার পরবর্তীতে অডিটে পড়লে কিভাবে অ্যাসেসমেন্ট হয় হিয়ারিং এর মাধ্যমে, এই বিষয়গুলা এখানে বলা আছে। আবার সেকশন 93 এর কথা বলা আছে। এখানে ট্যাক্স, যদি কোনো ধরনের ট্যাক্স কেউ অ্যাভয়েড করে থাকে সেক্ষেত্রে কি হয়, এই সকল বিষয় আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা মূলত আমাদের যে ইউনিটটা ছিল ট্যাক্স ডিডাকশন এট সোর্স এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এর যে আলোচনা, এই আলোচনাটুকু আমরা মোটামুটি কমপ্লিট করলাম, যেটার চ্যাপ্টার রেফারেন্স হচ্ছে চ্যাপ্টার 7 অফ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, এবং যেটার সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনারা দুইটা ডকুমেন্ট খেয়াল রাখবেন। একটা হচ্ছে আয়কর পরিপত্র, আয়কর পরিপত্রের পরিশিষ্ট 8 থেকে শুরু করে শেষ পর্যন্ত, এবং রিটার্ন অফ উইথহোল্ডিং ট্যাক্স, উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্ন। এবং আরেকটা পেজ আমি আজকে দেখালাম, যেটা অ্যাডভান্স ট্যাক্সের ক্ষেত্রে, কমার্শিয়াল ভেহিকুলের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে 32 নাম্বার পৃষ্ঠা, আয়কর পরিপত্রের 32 এবং 33 পৃষ্ঠা, যে ডকুমেন্ট গুলো আপনাদের কাছে আছে। কোনো কোয়েশন আছে কিনা আজকের আলোচনায়? কোনো কোয়েশন আছে কিনা কারো? না স্যার, কোনো কোশ্চেন নাই। মোটামুটি বোঝা গেল কিনা টিডিএস এবং এআইটি সম্পর্কে আলোচনা? আপনাদের আহ, আলোচনার উৎস কোথায় কোথায় নলেজ গুলা আছে, এই বিষয়গুলো তো ক্লিয়ার হয়েছে। মানে কোন জায়গা দেখলেই আপনি বুঝে ফেলবেন কত রেট, কিভাবে জমা দিতে হবে, এই বিষয়গুলো তো মোটামুটি ক্লিয়ার হয়েছে। জি জি স্যার। বল। এটাই স্যার, গুরুত্বপূর্ণ। জি জাকির ভাই। আমরা কি ওই কোন কোন, যেমন উইথহোল্ডিং ট্যাক্স, এটার মানে লিঙ্ক গুলা, এটা কি আমরা স্যার আমরা সামারি আকারে পাবো, পেতে পারি যে সামারি, এটার লিঙ্ক? সামারি হচ্ছে আপনার এই যে পরিশিষ্ট 8 থেকে শেষ পর্যন্ত পরিপত্রের, আর এই চ্যাপ্টারটা, আমরা যে চ্যাপ্টারটা পড়লাম চ্যাপ্টার 7, এটার একটা লিংক আমি দিয়ে দিতে পারি আপনাকে। চ্যাপ্টার 7 এর পুরো চ্যাপ্টার 7টাই হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ট্যাক্স, পেমেন্ট অফ ট্যাক্স বিফোর অ্যাসেসমেন্ট, যেহেতু এখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং টিডিএস এর বিষয়টা বলা আছে, আর কিছু জরিমানার বিষয় বলা আছে, ইন্টারেস্টের বিষয় বলা আছে, আর 74 এ ট্যাক্স পেমেন্ট অন দা বেসিস অফ রিটার্ন, রিটার্নের সাথে পেমেন্টের কথা বলা আছে। ক্লিয়ার কিনা জাকির ভাই? জি স্যার, ক্লিয়ার স্যার। এমন কোন ডকুমেন্ট আমি আপনাকে বলি, যে ডকুমেন্টটি আমরা এখন প্রিপেয়ার করি না কেন, কোন ডকুমেন্ট এটা এক্সপায়ার করবে জুন মাসে দিয়ে, আপনাকে উৎসটা জানতে হবে। আইনটা আপনি সংশ্লিষ্ট আইনের ওয়েবসাইট যেটা আছে মিনিস্ট্রি অফ ল এর, এখানে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হলে এটা চেঞ্জ করে ফেলে তারা, কিংবা আপনি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স আপডেটেড একটা বাজার থেকে কিনলেই পেয়ে যাবেন। প্রতি বছরই পরিপত্র পাবলিশ হয়, পরিপত্রে পরিশিষ্টে রেট গুলা বলা থাকে। আপনার উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্নটা এনবিআর এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। এই নলেজটা আপনার থাকলে আপনার কাছে আপডেটেড ডকুমেন্ট থাকবে সব সময়। আর এখন হয়তো আমি একটা ডকুমেন্ট
আপনাকে দিলাম, এটা চেঞ্জ হবে। জুন মাসে গিয়েই চেঞ্জ, জুলাই মাসে গিয়েই চেঞ্জ হয়ে যাবে। তো আপনাকে মূল উৎসটা জানা থাকলে আপনার নলেজটা সবসময়ই থাকবে এই বিষয়ে। ক্লিয়ার কিনা জাকির ভাই? জি স্যার, ক্লিয়ার স্যার। আর কারো কোনো কোয়েশ্চন আছে কিনা এআইটি এবং টিডিএস নিয়ে? ওয়ালিদ ভাই মোটামুটি ক্লিয়ার হয়েছে এআইটি এবং টিডিএস এর ইয়েটা? জি। ঠিক আছে, তাহলে আমরা আজকে আর কারো কোনো কোয়েশ্চন না থাকলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। আমরা আগামী ক্লাসে অ্যাসেসমেন্ট সম্পর্কে আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আগামী ক্লাসে আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম